আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। তো আজকে আমার লেকচারটা হচ্ছে ডেন্টাল সিমেন্টের সর্বশেষ ক্লাস, মানে লেকচার 3। তো এই লেকচারে আমরা খুব ভালোভাবে একটা সিমেন্ট পড়বো, সেটা হচ্ছে গ্লাস আয়োনোমার সিমেন্ট। আচ্ছা, এই সিমেন্টের জন্য আলাদা একটা ক্লাস রাখছি কেন? কারণ হচ্ছে বুঝতে পারতেছি এর গুরুত্ব আলাদা, এবং এটার হচ্ছে রিটেন ভাইবা এবং হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সব জায়গায় সিমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে হচ্ছে গ্লাস আয়োনোমার সিমেন্ট। গ্লাস আয়োনোমার সিমেন্ট যেটা, সেই সিমেন্টটাকে আমরা আমাদের কিছু স্পেশাল নামে রাখি। ঠিক আছে, তোমরা দেখছো প্রত্যেকটা সিমেন্টের স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং সেগুলোর উপর বেস করে আমরা সেগুলোকে নাম করি। তাও এর মধ্যে এটা দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডেসিভ। অ্যাডেসিভ প্রথম কথা আছে অ্যাডেসিভ। এরপর দেখো টুথ কালার্ড এন্টি ক্যারিওজেনিক। আচ্ছা, টুথ কালার একে একে বলি। টুথ কালার্ড, এবার হচ্ছে অ্যান্টি ক্যারিওজেনিক রেস্ট্রিকটিভ ম্যাটেরিয়াল। ঠিক আছে, আচ্ছা, কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু বুঝতে হবে। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডেসিভ সিমেন্ট, মানে অ্যাডেসিভ হচ্ছে এটা টুথ স্ট্রাকচারের সাথে খুব ভালোভাবে বন্ড করতে পারে। ঠিক আছে, এই জন্য এটাকে অ্যাডেসিভ সিমেন্ট বলতেছি। এবং এটা কেমন, এটা হচ্ছে বলছে টুথ কালার, মানে দাঁতের সাথে একদম মিশে যায় টুথ কালার সিমেন্ট। হ্যাঁ, দেখো টুথ কালার সিমেন্ট আমরা এর আগে একটা পড়ছিলাম, মনে করতে পারতেছো কিনা দেখো, যে টুথ কালার সিমেন্ট আমরা পড়ছিলাম সেটা হচ্ছে সিলিকেট সিমেন্ট। এই সিলিকেট সিমেন্টকে একটা টুথ কালার সিমেন্ট সিমেন্ট এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সব সিমেন্ট হচ্ছে আমরা টুথ কালার সিমেন্ট, তাদেরকে আমরা ইন্টেরিয়র টুথ ফিলিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি। এই কথাটাও আমি একদম শুরুর লেকচারে বলছিলাম। তো এরা হচ্ছে অলসো অ্যান্টিরিয়র টুথ ফিলিং ম্যাটেরিয়াল। তাহলে এই যে টুথ কালার যে সিমেন্টটা, সেই সিমেন্টের আচ্ছা এছাড়াও কি আছে, এটা হচ্ছে অ্যান্টি ক্যারিওজেনিক প্রপার্টি, অ্যান্টি ক্যারিওজেনিক রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস, এটাকে আমরা বলতে পারি। তাহলে অ্যান্টি ক্যারিওজেনিক মানে এখানে ক্যারিজ হতে বাধা দেয়। অ্যান্টি ক্যারিওজেনিক মানে ক্যারি ক্যারিওজেনিক মানে যে ক্যারিজ হতে যে হওয়ার যে প্রবণতা, সেটাকে অ্যান্টি মানে এর বিপরীত কাজটা সে করে, ক্যারিজ হতে দেয় না। কেন দেয় না বা কিভাবে দেয় না, সেটা হচ্ছে এখানে ফ্লোরাইড রিলিজ করে। ঠিক আছে, এই সিমেন্ট হচ্ছে ফ্লোরাইড রিলিজিং সিমেন্ট, এর আরেকটা নাম হচ্ছে ফ্লোরাইড রিলিজিং সিমেন্ট। সাইড লিখে, আচ্ছা। তো এটাকে আমরা হচ্ছে কি বলতে পারি, ফ্লোরাইড রিলিজিং সিমেন্ট, ফ্লোরাইড। আচ্ছা, এই যে এটা হচ্ছে কোথায় আসলে ইউজ করা, এটা হলো অরিজিনালি ইউজড ফর রেস্টোরেশন অফ এরোডেড এরিয়া, মানে যেসব এরিয়া ক্ষয়প্রাপ্ত হয় সেই এরিয়াগুলোতে মেইনলি এই সিমেন্টটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো বর্তমানে এটাকে মানে শুরুতে এমন হয়েছিল যে শুধুমাত্র এরোডেড এরিয়া, ক্ষয়প্রাপ্ত এরিয়াতে বসানো, কিন্তু বর্তমানে এটা মডিফাই করা হয়েছে এবং ওয়াইডার অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, এই কথাগুলো বলছে, এগুলো আমাদের আপাতত দরকার নাই। তো এটা হচ্ছে দেখো, এটাকে কেন গ্লাস অ্যানোমার বলা, এই কোশ্চেনটা করেই ভাইবাতে করেই, হ্যাঁ, বা রিটেনেও আসতে পারে যে হোয়াই গ্লাস অ্যানোমার সিমেন্ট ইজ সো কল্ড, মানে এটাকে কেন আমরা গ্লাস অ্যানোমারই বলবো, বা এটা নামের পিছনে যুক্তি কি। ঠিক আছে, এই কোশ্চেনটা করে টিচার বুঝে যাবে যে তুমি আসলে কতটুকু পড়ছো বা কতটুকু পারো আর কি, সিমেন্ট সম্পর্কে কতটুকু তোমার ধারণা আছে, আইডিয়া আছে। এটাকে আমরা গ্লাস আয়নামার বলি। কেন গ্লাস আয়নামার বলি, এর কারণ হচ্ছে বিকজ দ্য পাউডার ইজ ওয়ান টাইপ অফ গ্লাস। ঠিক আছে, পাউডারটা হচ্ছে ওয়ান টাইপ অফ গ্লাস অ্যান্ড হচ্ছে সেটিং, হ্যাঁ, অ্যান্ড দ্য সেটিং রিয়াকশন অ্যান্ড এডিসিভ বন্ডিং টু টুথ স্ট্রাকচার ডিউ টু আয়নিক বন্ড। মানে ব্যাপারটা হচ্ছে এই যে এইখানে যে পাউডারটা, মানে গ্লাস আয়নোমারের যে পাউডারটা, সেইটা পাউডারের মধ্যে যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে ইজ এ টাইপ অফ গ্লাস। হ্যাঁ, গ্লাসেরই কি গ্লাস। আচ্ছা, আমরা একটু টাইপটা একটু দেখি, উপাদানটা আমরা একটু দেখি, তাহলে ক্লিয়ার হবে। তো আমাদের পাউডারটা কই, আচ্ছা, দেখো পাউডারের মধ্যে হচ্ছে সিলিকা আছে, তাই না? সিলিকা কিন্তু, সিলিকা অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু গ্লাসের উপাদান, সিলিকা। হ্যাঁ, এর হচ্ছে গ্লাসের উপাদান, তাহলে ওয়ান টাইপ অফ গ্লাস, মানে এক ধরনের গ্লাস এগুলো। তাহলে ওয়ান টাইপ অফ গ্লাস যেহেতু, সেহেতু এটাকে আমরা বলতেছি গ্লাস, সেখান থেকে কথাটা নিছি আমরা গ্লাস। ঠিক আছে, গ্লাস কথাটা এখান থেকে নিছি। এখন আয়োনোমার কেউ কিভাবে নিলাম, যে এই সিমেন্টটা টুথের সাথে, টুথ স্ট্রাকচারের সাথে কিভাবে বন্ড করে, সেই বন্ডিংটা হচ্ছে কেমন, যে অ্যাডেসিভ বন্ডিং টু টুথ স্ট্রাকচার, সেটা হচ্ছে আয়নিক বন্ড। ঠিক আছে, তো ও হচ্ছে টুথ স্ট্রাকচারের সাথে আয়নিক বন্ড করতেছে, তাহলে আয়নিক বন্ড করতেছে, ওইদিকে আবার এর মধ্যে আছে গ্লাসের ওয়ান টাইপ অফ গ্লাস বা এ টাইপ অফ গ্লাস। সুতরাং আলটিমেটলি দুইটা মিক্স করে গ্লাস এবং আয়নিক বন্ড দুইটা একসাথে করে গ্লাস আয়নোমার। ঠিক আছে, তো এটাকে সংক্ষেপে বলা হয় জিআইসি। হুম, জিআইসি খুব শুনবা, যে জিআইসি জিআইসি, আচ্ছা এটা শুনবা অনেক। তাহলে এটাকে আমরা বলতেছি যে জিআইসি। ঠিক আছে, গ্লাস আয়নোমার সিমেন্ট বা জিআইসি। কখনোই টিচারের কাছে বলবা না জিআইসি, সবসময় বলবা গ্লাস আয়নোমার সিমেন্ট। ঠিক আছে, ওকে। এর কিছু সিনোনিম আছে। আচ্ছা, সিনোনিমগুলো কি? সিনোনিম হচ্ছে দেখো, পলি, পলি সিমেন্ট বলা হয়, বা অ্যালকানয়েড সিমেন্ট, জিআইসি গ্লাস অ্যানোমার সিমেন্ট, এবং হচ্ছে এএসপিএ মানে অ্যালুমিনো সিলিকেট পলি অ্যাক্রিলিক অ্যাসিড। জিজ্ঞেস করতে পারে, নাও করতে পারে, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট জানে রাখা ভালো। এবার দেখো এখানে উপরে একটু কিছু কথা আছে, যে এর আরো কিছু ভালো দিক আমরা একটু স্কিপ করে গেছি, সেটা বলি। সেটা হচ্ছে যে এটা তৈরি করতে মিনিমাল ক্যাভিটি লাগে, ক্যাভিটি প্রিপারেশন খুব কম হলেই হয়। কিন্তু কিছু কিছু রেস্ট্রিকটিভ ম্যাটেরিয়াল আছে, যে বিশেষ করে হচ্ছে
কম্পোজিটে কিন্তু কম্পোজিট তোমরা আমি পড়াইছি, কিন্তু সেখানে কিন্তু টুথ ক্যাভিটিটা অনেক বেশি হওয়া লাগে, মানে মোটামুটি ভালো পরিমাণে টুথ লস হয়, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করছি, এই জন্য হচ্ছে এটা একটা অ্যাডভান্টেজ যে আমরা হচ্ছে এখানে মিনিমাল ক্যাভিটি, মানে আমরা টুথের স্ট্রাকচার কম ক্ষয় করে, হ্যাঁ, সেটাকে টুথটা কম মিনিমাইজ করে আমরা কি করতে পারতেছি, কাজটা করতে পারতেছি। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কম্পোজিটের তুলনায় লেস টেকনিক সেন্সিটিভ। সেটা কি ব্যাপারটা, কম্পোজিটে হচ্ছে অনেক সতর্কতার সাথেই করতে হয়, লেস টেকনিক সেন্সিটিভ কম্পোজিটের থেকে। কম্পোজিট হচ্ছে অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়, রাবার ড্যাম দিয়ে, তারপর যেন কোনো স্যালাই বা ফ্লুইড অথবা ব্লাড না আসে, এগুলো সব কিছু খেয়াল রাখতে হয়। তার মানে আলটিমেটলি আমার এটা হচ্ছে এই জিএসসিটা তার তুলনায় একটু কম টেকনিক সেন্সিটিভ, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা দেখি অ্যাপ্লিকেশন, আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, হ্যাঁ। তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি, অ্যাপ্লিকেশন দেখো যে বা ব্যবহার, আমরা কিভাবে আসলে ব্যবহার করি, এটা অ্যাপ্লিকেশন কোন কোন কাজে। তো প্রথম কথা হচ্ছে, দেখো আমরা বলছি যে অ্যান্টেরিয়র টুথ ফিলিং ম্যাটেরিয়ালস এবং অ্যাস্থেটিক টু রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস, ঠিক আছে। শুধু অ্যান্টেরিয়র না, কিন্তু এটা কিন্তু অ্যাস্থেটিকও, হ্যাঁ। তাহলে হচ্ছে অ্যান্টেরিয়র প্রথম কথা, দ্বিতীয় কথা সেটা হচ্ছে অ্যাস্থেটিক, মানে হচ্ছে কি হচ্ছে বলছিলাম, যেটা টুথ কালারের সাথে ম্যাচ করে, মানে মোর ন্যাচারাল। এটা অ্যাস্থেটিক বলতে আমরা এখানে কি বুঝতেছি, মোর ন্যাচারাল, আমাদের টুথটা অনেকটা ন্যাচারাল আসবে, মোর ন্যাচারাল বা সিমিলার টু ন্যাচারাল আর কি, হ্যাঁ। বা আমরা এটাকে বলতে পারি সিমিলার টু ন্যাচারাল টিথ, মানে তুমি এটা বুঝতেই পারবে না, হ্যাঁ, যে এখানে রেস্টোরেশন করা হয়েছে। আচ্ছা, ন্যাচারাল টুথ, আচ্ছা দেখি ছবি দেখানো যায় কিনা। উম, এখানে হয়তো ছবি নেই, আমি একটু, এই যে দেখো, এই যে এটা হচ্ছে 4 বছর পুরনো, এটা সেখানে লেখা আছে 4 years old গ্লাস অ্যানিমাল রেস্টোরেশন। একটু হালকা দাগ পড়ে গেছে, কিন্তু অতটা কিন্তু বোঝাও যায় না, ঠিক আছে। এটা যখন নতুন অবস্থায় ছিল, দেখো এখানে যে রেস্টোরেশন করা হয়েছে সেই জিনিসটা কিন্তু অতটা বোঝাও যায় না, আর ডিফারেন্সিয়েট করাটা কঠিন। ওকে, তাহলে আমরা ইউজগুলো দেখি। তাহলে এটা আমরা বুঝলাম যে অ্যান্টিডিওট অ্যাস্থেটিক ফর ম্যাটেরিয়ালস ফর ক্লাস 3 ক্যাভিটিস। আচ্ছা, ক্লাস 3 এগুলো হচ্ছে ক্যাভিটির ক্লাসিফিকেশন আমাদেরকে জানতে হবে। এখানে আমরা ক্যাভিটি ক্লাসিফিকেশনটা একটু পরে জানবো, আমি একটু এটাকে পড়ে নিই। তারপর হচ্ছে পরেরটা বলছে হচ্ছে রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস ফর এরোডিট এরিয়াস, হ্যাঁ, এরোডিট এরিয়াস মানে টুথের যে অংশগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এরোডেট এরিয়া, সেই এরিয়াগুলো, এবং হচ্ছে ক্লাস 5 রেস্টোরেশন। আচ্ছা, ক্লাসগুলো একটু পরে বলতেছি। তারপর হচ্ছে লুটিং হিসেবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। লুটিং বলতে আমরা রুটিং অফ দ্য রেস্টোরেশন অ্যান্ড অর্থোডন্টিক ব্র্যাকেটস, আমরা হচ্ছে কি অর্থোডন্টিক ব্র্যাকেটস বসানোর জন্য আমরা কি এটা লুটিং হিসেবে, ঠিক আছে, এটা গ্লু হিসেবে ব্যবহার করি, লাইনার হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ সিমেন্টের যত ইউজ আছে মোটামুটি সবই করা যায় এটা দিয়ে, লাইনার বেস। কোর বিল্ড আপ করতে পারি, কোর বিল্ড আপ কিন্তু বুঝাইছিলাম। কোর বিল্ড আপ ব্যাপারটা কি, কোর বিল্ড আপ হচ্ছে, আর একবার বলি সেটা হচ্ছে যে ধরো এখানে যে টুথটা আছে, এই টুথে যদি কোনো কারণে লস হয়, ঠিক আছে, ধরো ক্যারিজ হচ্ছে বা ট্রমা হয়েছে, কোনো কারণে লস হয়েছে, তাহলে ধরো অনেকখানি কাটতে কাটতে হচ্ছে তুমি হচ্ছে অনেকখানি গভীর করে ফেলছো, ক্ষত করে ফেলছো, ঠিক আছে, টুথটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এর উপর তুমি যখন ক্রাউন বসাবে, ক্রাউনটা তো সাপোর্ট দেওয়া লাগবে। ক্রাউন তো এই অবস্থায় যদি, ধরো এই অবস্থায় যদি তুমি একটা ক্রাউন বসাই দাও উপর, এটা কিন্তু টিকবে না, ঠিক আছে। ধরো এটা একটা ক্রাউন বসাই দিলে এটা কিন্তু টিকবে না। কোর বিল্ড আপ করতে হবে, কোর একদম ভিতর থেকে বিল্ড আপ করতে হবে। কোর বিল্ড আপের জন্য আমরা কি করতে পারি, গ্লাস আয়নার, ধরো এখানে গ্লাস আয়নারের মনে করি যে এটা গ্লাস আয়নামের লেয়ার, ধরো লেয়ার দিয়ে তুমি কোর বিল্ড আপ করলা। এরপর হচ্ছে টুথটা কিন্তু কোর বিল্ড আপ হয়ে গেছে, এরপর তুমি হচ্ছে এর উপর ক্রাউন দাও, কোনো নো প্রবলেম, ঠিক আছে। এর উপর যে মেটালিক ক্রাউন বসাও অথবা যে জিরকোনিয়াম আছে বা অন্য যে কোনো বসাও না কেন, তুমি ক্রাউনগুলো হচ্ছে পোর্সিলেনের ক্রাউন বসাইতে পারো ইজিলি। তাহলে কোর বিল্ড আপ করতে পারি। এছাড়া হচ্ছে কি করতে পারি, যে পিট অ্যান্ড ফিশার সিলেন্ট হিসেবে ইউজ করতে পারি, পিট অ্যান্ড ফিশার সিলেন্ট। আচ্ছা, পিট অ্যান্ড ফিশার আসলে কি, পিট ফিশারটা একটু বলি, সেটা হচ্ছে ব্ল্যাক কালার নিয়ে নিই। ধরো বিশেষ করে এটা দেখা যায় হচ্ছে পোস্টেরিয়র টুথে, মানে মোলার টুথগুলোতে বিশেষ করে। পিট কোনটা, পিট হচ্ছে পিন পয়েন্ট ডিপ্রেশন। ধরো এখানে একটা পিন পয়েন্ট ডিপ্রেশন আছে এবং এটা চারপাশে দেখবা যে আহ, আচ্ছা, ধরো এভাবে ফিশার থাকবে, ঠিক আছে, চারপাশে এই ফিশারগুলো সব এসে পিঠে এসে মিলিত হয়েছে, ঠিক আছে। পিট হচ্ছে একটা পিন পয়েন্ট ডিপ্রেশন, এখানে একটা পিন পয়েন্ট ডিপ্রেশন থাকতেছে এবং চারদিক থেকে একটা অন কাইন্ড অফ হচ্ছে যে ডিপ্রেশন, তাই না, এই যে ফিশারগুলো এসে মিলিত হচ্ছে এরকম এভাবে করে। তো কি হতে পারে, যদি ক্যারিজ হয়, ধরো ক্যারিজ যখন হয় এইসব জায়গাতে আগে হয়, ঠিক আছে, এইসব জায়গাতে হওয়ার চান্সটা বেশি। তো এইসব জায়গাতে যখন হয়, তো তখনই যদি আমরা এইটা জায়গাগুলোকে ক্লিন করে পরিষ্কার করে টুথের স্ট্রাকচার ওই অল্প একটু এফেক্টেড অংশটাকে ক্লিন করে আমরা যেখানে সিলেন্ট দিয়ে দিতে পারি, পিট ফিশের সিলেন্ট, তাহলে আর এই ক্যারিজটা কি করবে না, ডেভেলপ করবে না, ক্যারিজটা আর বেশি বাড়বে না। তো এইগুলো হচ্ছে
এই সব জায়গায় মানে পিটে তারপর ফিশার সিলেন্ট মানে পিট ফিশার সিলেন্ট হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। এখন তোমাদের কোশ্চেন মানে এটা বললে ধরো এটা ভাইবা বললা যে এখানে পিট ফিশার সিলেন্ট হিসেবে ব্যবহার করতে হয়, তখনই কোশ্চেন আসবে যে আর কি কি পিট ফিশার সিলেন্ট আছে। হ্যাঁ, আর কি কি পিট ফিশার সিলেন্ট, তাহলে পিট ফিশার সিলেন্ট আরো কিছু আছে, যেমন আমি যে নাম লিখে দিই। আচ্ছা, পিট ফিশার সিলেন্ট আরো কিছু যেমন হচ্ছে যে এই যে একটা, যেমন এক নম্বরে বললো হচ্ছে গ্লাস আয়নামার সিমেন্ট, 2 নম্বরে বলতে পারো হচ্ছে কম্পোমার, ঠিক আছে, কম্পোমার বলতে পারো। 3 নম্বরে ধরো বললাম যে রেজিন বেস সিলেন্ট, রেজিন বেসড সিলেন্ট, ঠিক আছে। 4 নম্বরে ধরো ফ্লোয়েবল কম্পোজিট রেজিন, মানে কম্পোজিট দিয়েও তুমি করতে পারো কম্পোজিট, ঠিক আছে। কম্পোজিটটা হচ্ছে ফ্লোয়েবল সিলেন্ট, যেটাকে ফ্লোয়েবল, সেগুলো কিন্তু পড়াইছি। ফ্লোয়েবল, প্যাকেবল, দুই ধরনের কিন্তু কম্পোজিট এরকম ভিসকোসিটির উপর ডিপেন্ড করে দুই রকমের হতে পারে। তাহলে ফ্লোয়েবল এবং হচ্ছে প্যাকেবল। তাই এটা হচ্ছে ফ্লোয়েবল সিলেন্ট, যেটা সেটাকে আমরা হচ্ছে পিট ফিশার সিলেন্ট হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ, এবার দেখো যে পরেরটা হচ্ছে 7 নম্বর, যেটা বলছে যে ইন্টারমিডিয়েট রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস হিসেবে, ইন্টারমিডিয়েট মাঝামাঝি সময়ের জন্য। ধরো আমি একটা কাজ করতেছি, ধরো আমার প্ল্যান আছে যে পরবর্তীতে আরো কোনো এখানে আরো বেটার কোনো রেস্টোরেশন অ্যাড করব, একটু লং টার্মের জন্য, মানে একদম লং টার্ম না, আবার টেম্পোরারি থেকে সময়টা বেশি এবং মানে লং টার্ম থেকেও কম, মানে মাঝামাঝি একটা সময়, ইন্টারমিডিয়েট গ্যাপের রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে ক্যাভিটিগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের জন্য দেখবো যে এগুলো আরো ইজি হয়ে যাচ্ছে। তো এবার আমরা দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্যাভিটি। তো এখন আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে আসলে ক্যাভিটি ব্যাপারটা কি। ক্যাভিটি আসলে বোঝায় যে ক্যাভিটি মিন্স আসলে লেশন বোঝায়, ঠিক আছে। আচ্ছা, ক্যাভিটি বলতে আমরা বুঝি হচ্ছে ক্যারিয়াস লেশন অন টুথ, লেশন অন টুথ মানে কি, যে একটা টুথের উপর বা দাঁতের উপর যদি ক্যারিজ হওয়ার কারণে কোনো লেশন হয় বা ক্ষয় হয়, ঠিক আছে, এটা যে ক্যারিসের কারণে হবে এমন কথা না, এটা হচ্ছে ট্রমাটিকও হতে পারে, ঠিক আছে, ট্রমাটিকও হতে পারে। ওকে, তো আমাদের টুথের যে অংশটায় ক্ষয় হচ্ছে বা যেই জায়গাটা, লোকেশনের উপর বেস করে এই ক্যাভিটির ক্লাসিফিকেশন করা হয়। তো ক্যাভিটির অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ডাইজড আমাদের সময়ে বা এই সময়ে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে জেভি ব্ল্যাকম্যানস ক্লাসিফিকেশন অফ ক্যাভিটি। ওকে, তো জেভি ব্ল্যাকম্যান, এই পাশে তার ছবি দেওয়া আছে। তো জেভি ব্ল্যাকম্যান আসলে কে? উনি ছিলেন একজন আমেরিকান ডেন্টিস্ট এবং ওনাকে বলা হয় হচ্ছে ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার অফ মডার্ন ডেন্টিস্ট্রি। তো এই জেবি ব্ল্যাকম্যানের যে ক্লাসিফিকেশনটা, এইখানে হচ্ছে আমরা মোট 6টা ক্লাসে ভাগ করা হয়। আচ্ছা, এই 6টা ক্লাস আমরা দেখব এক একে। তো প্রথমে দেখ আমরা একটু সংক্ষেপে দেখে নিই যে আসলে এটা আমরা কীভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো প্রথমে তাহলে ক্লাস 1 থেকে 6, তাহলে আমরা এভাবে লিখি যে ক্লাস 1, তারপর ক্লাস 2, ক্লাস 3, 4, 5 অ্যান্ড 6। আচ্ছা, এই হচ্ছে আমাদের 6টা ক্লাস। ওকে, তো এই 6টা ক্লাসের মধ্যে আমরা কিভাবে মনে রাখবো? খুব সহজে মনে রাখার উপায় হচ্ছে ক্লাস 1 অ্যান্ড 2, এটা আমরা মনে রাখবো হচ্ছে 1 অ্যান্ড 2 আসলে পোস্টেরিয়র টুথ, ঠিক আছে। এরা কারা? এরা হচ্ছে কাদের ক্ষেত্রে? এরা হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, তো আশা করি তোমরা জানো যে পোস্টেরিয়র টুথ কোনগুলো। আর এরপর যে ক্লাস হচ্ছে 3 অ্যান্ড 4, এরা হচ্ছে কোন টুথ? এরা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, ঠিক আছে, এরা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, অ্যান্টিরিয়র টুথ। এবং ক্লাস 5 এবং ক্লাস 6 এই দুইটা হচ্ছে বোথ, মানে অ্যান্টিরিয়র প্লাস পোস্টেরিয়র, মানে বোথ টুথের ক্ষেত্রেই এই দুইটা ক্লাস, মানে বোথ টুথের ক্ষেত্রে পড়ে। আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটার এবার আমরা দেখি। তাহলে প্রথম বুঝলাম যে আমরা ক্লাস 1 হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, এখানে ক্লাস 1, তো ক্লাস 1-এ কী বলা আছে? যে অক্লুজাল সারফেস অফ পোস্টেরিয়র টুথ, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের পোস্টেরিয়র টুথের অক্লুজাল সারফেস, তাহলে আমাদের অক্লুজাল সারফেস অফ পোস্টেরিয়র টুথ, এটা হচ্ছে পোস্টেরিয়র টুথের পার্ট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি, সেটা হচ্ছে ক্লাস 1-এর মধ্যে শুধু পোস্টেরিয়র থাকে না, ক্লাস 1-এর মধ্যে এর সাথে সাথে অ্যান্টেরিয়র টুথও থাকে, কিন্তু অ্যান্টেরিয়র টুথের হচ্ছে শুধুমাত্র লিঙ্গুয়াল সারফেস, ঠিক আছে। তাহলে অ্যান্টেরিয়র টুথের কোনটা? অলসো অ্যান্টেরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেস। আচ্ছা,
তাহলে হচ্ছে লিঙ্গুয়াল সারফেস অফ অ্যান্টেরিয়র টুথ অফ অ্যান্টেরিয়র টুথ। তার মানে আমরা কি বুঝলাম, যে এতটুকু বুঝতে পারছি যে এখানে ক্লাস 1 এবং 2 এটা হচ্ছে পোস্টেরিয়র, 3 এবং 4 হচ্ছে অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে লেশন, এবং 5 এবং 6 হচ্ছে বোর্ড টুথের ক্ষেত্রে লেশন, মানে দুইটা টুথই লেশন থাকবে। কিন্তু এই ক্লাস 1 সেটা পোস্টেরিয়রের পাশাপাশি অ্যান্টেরিয়র টুথের শুধুমাত্র লিঙ্গুয়াল সারফেসকে কভার করে। ওকে, তাহলে কি বুঝলাম, যে অ্যান্টেরিয়র পাশাপাশি মানে পোস্টেরিয়র টুথের পাশাপাশি অ্যান্টেরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে যদি ক্যারিজ থাকে সেটাকে আমরা ক্লাস 1-এর মধ্যে ধরি। আচ্ছা, এই যে সেই কথাটাই পরবর্তীতে বলছে, যেটা হচ্ছে লিঙ্গুয়াল পিট নিয়ার সিঙ্গুলাম ইন ম্যাক্সিলারি ইনসাইজার্স। আচ্ছা, তো এই যে ম্যাক্সিলারি ইনসাইজার্সগুলো দেখতে পাচ্ছি, ম্যাক্সিলারি ইনসাইজার্সের এই যে পোস্টেরিয়র টুথ মানে অ্যান্টেরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে যদি ক্যারিজ অথবা লেশন থাকে, ক্যাভিটি থাকে, সেটাকে আমরা ক্লাস 1-এর মধ্যে ধরতেছি। ওকে, এরপর হচ্ছে ক্লাস টু হচ্ছে পিওরলি পোস্টেরিয়র টুথ, এখানে কোনো অ্যান্টেরিয়র টুথ আসবে না, তাহলে হচ্ছে কোনটা পোস্টেরিয়র টুথ, এতটুকু বুঝলাম। পোস্টেরিয়র টুথের কতটুকু অংশ, প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টুথ, তার মানে হচ্ছে প্রক্সিমাল সারফেসে যদি থাকে, প্রক্সিমাল বলতে আমরা কি বুঝি, প্রক্সিমাল সারফেস। আচ্ছা, প্রক্সিমাল বলতে আমরা বুঝি যে প্রক্সিমেট থাকে, মানে কাছাকাছি থাকে, তার মানে আমরা ধরে নিচ্ছি এর পাশে এই পাশে একটা টুথ আছে, আবার এই পাশেও একটা টুথ আছে। আচ্ছা, তো যদি দুই টুথের মাঝখান যে জায়গাটা সেটা হচ্ছে প্রক্সিমাল। সো প্রক্সিমাল আমরা বলতে পারি দুইটা ভাবে, সেটা বলতে পারি প্রক্সিমাল মানে বোঝাচ্ছে মিজিয়াল এবং ডিস্টাল বোথ। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, যে প্রক্সিমাল বলতে আমরা বুঝি, আচ্ছা, তার মানে ক্লাস টু ক্যাভিটিটা হচ্ছে কোথায়, ক্যাভিটিটা হচ্ছে প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টিথ। প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টিথ। তাহলে পোস্টেরিয়র টিথের যদি প্রক্সিমাল সারফেসে ক্যারিজ অথবা লেশন থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা ক্লাস 2-এর আন্ডারে ধরবো। তো এখন প্রক্সিমাল সারফেস বলতে কি বোঝায়, প্রক্সিমাল সারফেস বলতে এখানে দুইটা জিনিসই বোঝায়, সেটা হচ্ছে মিজিয়াল অ্যান্ড ডিস্টাল বোথ। তাহলে হচ্ছে এখানে মিজিয়াল প্লাস ডিস্টাল, এই দুইটাকেই বোঝায়। আচ্ছা, তো মিজিয়াল প্লাস ডিস্টাল যেটাই হোক না কেন, যদি পোস্টেরিয়র টুথের, আবার বলতেছি, ক্লাস 2 ক্যাভিটিটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা পোস্টেরিয়র টিতে কোন জায়গাটায়, সেটা হচ্ছে প্রক্সিমাল সারফেস, অর্থাৎ এই সাইডে যদি লেশন থাকে এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস 2 ক্যাভিটি। আচ্ছা, এই পাশে যদি থাকতো তাহলে আমরা বলতাম, কিন্তু এই পাশে টুথ থাকবে, ঠিক আছে, এই পাশে হলে এই পাশে টুথ থাকবে, মানে প্রক্সিমেট থাকবে, অন্য টুথের কাছাকাছি থাকবে, সেক্ষেত্রে আমরা এটাকে ক্লাস 2 ধরবো। আচ্ছা, এবার এই হচ্ছে আমাদের, তাহলে টোটালটা ক্লাস 1 ক্লাস 2 শেষ, এটা দুইটাই হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, এখন একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে আমরা এন্টিরিয়র ক্লাস 1টাই ঠিকমতো বলি নাই, সেটাকে আমাদের বলতে হবে। সেটা কি, সেটা হচ্ছে ক্লাস 1 ক্যাভিটিটা আমরা একটা বলছি যে লিঙ্গুয়াল সারফেস অফ দ্য অ্যান্টিরিয়র টুথ, এইটা তো আমাদের কাছে ক্লিয়ার, যে আমাদের যদি অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে হয়, যেমন এইখানে অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে যদি ক্যারিজ হয়, সেক্ষেত্রে আমরা ক্লাস 1 ধরলাম। কিন্তু ক্লাস 1 পোস্টেরিয়র টুথে থাকবে, কিন্তু পোস্টেরিয়র টুথের কোন জায়গাটা, সেটা হচ্ছে, তাহলে যেটা বলছিলাম যে ক্লাস 1 ক্যাভিটি হচ্ছে মেনলি কোথায়, পোস্টেরিয়র টুথের কোন জায়গাটা, পোস্টেরিয়র টুথের হচ্ছে অক্লুজাল সারফেসে, ঠিক আছে, কোথায়, অক্লুজাল সারফেস। আচ্ছা, অক্লুজাল সারফেস একটু অন্য করে দেখি, তো অক্লুজাল সারফেস কোনটা, যে সারফেসটা হচ্ছে যে আমাদের ম্যাস্টিকেশনের একদম মূল যে পার্টটা, ঠিক আছে, মানে হচ্ছে এই জায়গাটা আমরা বলতে পারি যে এই জায়গাটা আর কি, হ্যাঁ, যে টুথের যে উপরের অংশটা, যে হোয়াইট যে অংশটা থাকে, এইখানে যদি লেশন হয়, এইখানে লেশনটা হলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লাস 1, হ্যাঁ। তাহলে অক্লুজাল সারফেসে যদি হয়, কিন্তু এখানে একটা কথা আছে, কাস্পে থাকতে পারবে না, ঠিক আছে, উইদাউট কাস্প। তাহলে আমরা কি বলবো, প্রত্যেকটাতে কিন্তু এক একটা কন্ডিশন আছে, একটু খেয়াল করে মনে রাখতে হবে। তাহলে এই যে পোস্টেরিয়র অক্লুজাল সারফেস, সেটা হচ্ছে উইদাউট কাস্প, উইদাউট ইনভলভিং কাস্প। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ক্লাস 1 হয়ে গেল। তাহলে ক্লাস 1-এ কী বললাম, যে ক্লাস 1 মানে সেখানে থাকবে হচ্ছে পোস্টেরিয়র টুথের অক্লুজাল সারফেস, কিন্তু সেই অক্লুজাল সারফেসে কি থাকবে না, অক্লুজাল সারফেসে
কাস্প ইনভলভ হবে না, কারণ কাস্পের জন্য আলাদা একটা ক্লাস 6টা পুরোটাই হচ্ছে শুধুমাত্র কাস্পের জন্য, ঠিক আছে। কাস্প যেহেতু অনেক ভাইটাল একটা জিনিস, সেটার জন্য আমরা আলাদা করে একটা পার্ট দেখব, মানে ক্লাসিফিকেশন আর কীভাবে রাখা হয়েছে। তাহলে এই হচ্ছে কথা। এবং সাথে সাথে আমরা যে ক্লাস 1টা পুরোপুরি কমপ্লিট করি, তাহলে এটা বুঝলাম যে পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র টুথের কতটুকু, অ্যান্টেরিয়র টুথের হচ্ছে শুধুমাত্র অ্যান্টেরিয়র টুথের কতটুকু, সেটা হচ্ছে অক্লুজাল, সেটা অক্লুজাল না, সেটা হচ্ছে লিঙ্গুয়াল সারফেস, ঠিক আছে, লিঙ্গুয়াল সারফেস। যদি অক্লুজাল অ্যান্টেরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে ক্যারিজটা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কী বলবো, সেটাকে হচ্ছে ক্লাস 1-এর আন্ডারে রাখবো। এবার হচ্ছে আমরা ক্লাস 2, ওকে ক্লাস 2 আরেকবার একটু বলি, সেটা হচ্ছে ক্লাস 2তে আমরা দেখছি যে প্রক্সিমাল সারফেসে, হ্যাঁ, যদি প্রক্সিমাল সারফেসে ক্যারিজ হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলেছি ক্লাস 2, হ্যাঁ, সেটাকে আমরা ভাগ করেছি ক্লাস 2-এর আন্ডারে। আচ্ছা, এই যে ক্লাস 2, এখন এই জিনিসটা যদি মানে এই যে প্রক্সিমাল সারফেস অফ দ্য পোস্টেরিয়র টিথের মানে মিজিয়াল ডিস্টাল যে কোনো সাইডে যদি ক্যারিজ হয়, সেক্ষেত্রে আমরা বলছি ক্লাস 2। কিন্তু এই টুথটা যদি ঠিক পজিশনটা ঠিক থাকবে, কিন্তু টুথটা যদি অ্যান্টিরিয়র হয়, অর্থাৎ 2তে ছিল, টুথটা যদি অ্যান্টিরিয়র হয়, তাহলে অলরেডি 3তে চলে আসবে, মানে ক্লাস 3তে চলে আসবে। হ্যাঁ, ইজি কিন্তু ব্যাপারটা। আবার বলি, ক্লাস 2 হচ্ছে পোস্টেরিয়র টুথের ইন্টারপ্রক্সিমাল এরিয়া বা হচ্ছে যে মিজিয়াল বা ডিস্টাল পোর্শনে যদি ক্যাভিটি থাকে বা লেশন থাকে, সেক্ষেত্রে আমরা বলবো ক্লাস 2। কিন্তু পজিশনটা ঠিক আছে সেই ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, কিন্তু সেই টুথটা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, তাহলে সেটা হচ্ছে ক্লাস 3। হ্যাঁ, তাহলে ক্লাস 3তে এটা শিফট করে গেল, তাহলে ক্লাস 3। তাহলে ক্লাস 3-এর ক্ষেত্রে আমরা কী বলবো, ওকে, তাহলে ক্লাস 3-এর ক্ষেত্রে আমরা বলবো যে এটা কোন টুথ। প্রথম কথা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ। এখন অ্যান্টিরিয়র টিথের কোন পোর্শনটা, অ্যান্টিরিয়র টিথের হচ্ছে ইন্টারপ্রক্সিমাল এরিয়া, মানে যে জায়গায় হচ্ছে কি থাকে, মানে দুইটা মানে আশেপাশে দাঁত আছে এমন জায়গায়, ঠিক আছে, ইন্টারপ্রক্সিমাল এরিয়া, মানে সহজ কথায় মিজিয়াল এবং ডিস্টালে আর কি, ইন্টারপ্রক্সিমাল এরিয়া। হ্যাঁ, যদি ছবিতে দেখতে চাই, দেখো এই জায়গাটা, হ্যাঁ, এই সুন্দর করে বোঝা যাচ্ছে। এটা প্রথম কথা হচ্ছে এটা কি টুথ, এটা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, এটা হচ্ছে একটা অ্যান্টিরিয়র টুথ। আচ্ছা, অ্যান্টিরিয়র টুথ, হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যান্টিরিয়র টুথ। কিন্তু সেই টুথে যদি কোথায় হয়, ইন্টারপ্রক্সিমাল সারফেসে লেশনটা হয়, এই যে ইন্টারপ্রক্সিমাল সারফেস, তাই না। কারণ কেন ইন্টারপ্রক্সিমাল, কারণ এই পাশে আরেকটা টুথ আছে, এই পাশে আরেকটা টুথ আছে, এই পাশে আরেকটা টুথ আছে, তার ইন্টারপ্রক্সিমাল মানে দুইটার মাঝামাঝি, মানে প্রক্সিমাল মানে কাছাকাছি। হ্যাঁ, প্রক্সিমেশন মানে কি, কাছাকাছি, দুইটা জিনিস কাছাকাছি আছে এমন কিছু। তো এই জায়গাটা হচ্ছে কি ওই পাশটার অন্য টুথের সাইডে, তাই না। তাহলে এই জায়গায় যদি লেশন হয় এবং অ্যান্টিরিয়র টুথ, তাহলে আমরা বলবো হচ্ছে ক্লাস 3। কিন্তু এখানে আবার আরেকটা শর্ত আছে, সেটা কি, প্রত্যেকটার সাথে লেজ লাগানো একটা শর্ত থাকে। আচ্ছা, সেই শর্তটা বা সেই কন্ডিশনটা কি, এইখানে হইতে পারবে না উইদাউট ইনভলভিং, তাহলে উইদাউট ইনভলভিং ইনসাইজাল এস, ঠিক আছে। তাহলে কি বললাম যে উইদাউট ইনভলভিং ইনসাইজাল এস, তাহলে কি বললাম যে এটা হচ্ছে ক্লাস 3, এটা হচ্ছে ক্লাস 3। তো ক্লাস 3-এর ক্ষেত্রে কী হয়েছে, ক্লাস 3-এর ক্ষেত্রে আমরা বুঝলাম যে প্রথমত এটা অ্যান্টিরিয়র টিথ হবে, দ্বিতীয় কথা হচ্ছে সেটা ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, এবং সেখানে কাজটাকে ইনভলভ করবে না। হ্যাঁ, কাজকে ইনভলভ করবে না। দেখো যে ক্লাস 2তেও কিন্তু ওরকম একটা কন্ডিশন ছিল, এইখানেও কিন্তু উপরে উঠবে না, ক্লাস 2 কিন্তু আবার উপরের দিকে উঠবে না। হ্যাঁ, এটাও কিন্তু কাজকে ইনভলভ করবে না, এই উপরেরটাও কাজকে যাবে না, শুধুমাত্র ওই সাইডেই থাকবে। এখন দেখো যে এইটাও পাশে লিখে দিই, তাহলে কি লিখে দেবো, উইদাউট ইনভলভিং কাস্প, ঠিক আছে, কাস্পে যাবে না। ওকে, এবার যদি এই লেশনটা অর্থাৎ ক্লাস 3 যে লেশন আমরা দেখলাম, ধরো ক্লাস 3 লেশনটা কীরকম ছিল। হ্যাঁ, যদি একে দেখাই যে ক্লাস 3 লেশনটা ধরো এটা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, এই অ্যান্টিরিয়র টুথের হচ্ছে এই জায়গাটায় হচ্ছে লেশন, মনে করি যে এইখানে লেশন, এই সাইডে, এই যে সাইডে, এটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল, এটা হচ্ছে 3। এখন এই লেশনটা যদি উঠতে উপরের দিকে, অর্থাৎ যদি ইনসাইজাল এজে চলে আসে, তার মানে কি এতখানি অংশ নাই হয়ে যাবে, তাই না। এখানে যদি ভেঙে যায় এতখানি অংশ, তার মানে লাইক হচ্ছে এরকম হয় ব্যাপারটা, এতখানি অংশটা ভেঙে যায়, এই অংশটা নাই, ঠিক আছে, এই অংশটা নাই। তার মানে কি, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে ইনসাইজাল এজটা ইনভলভ হয়ে গেছে, এবং যদি ইনভলভ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ক্লাস 4। ওকে, খুবই ইজি কিন্তু। তাহলে ক্লাস 3 থেকে ক্লাস 4-এ শিফট করলো কীভাবে, জাস্ট হচ্ছে যে ইনসাইজাল এজটাকে ইনভলভ করে ফেলছে, ক্লাস 4।
আচ্ছা, এই যে ক্লাস 4 যেটা দেখলাম, এই ক্লাস 4-এর ক্ষেত্রে কি হবে, জাস্ট এটাও অ্যান্টিরিয়র সেমভাবে অ্যান্টিরিয়রটিতে থাকবে, এটা হচ্ছে অ্যান্টিরিয়রটিতে, তারপর হচ্ছে কোথায় করবে সেটা হচ্ছে তাহলে দুইটা জায়গা, একটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল এরিয়া মানে হচ্ছে প্রক্সিমাল এরিয়া প্লাস কাস্প, সরি কাস্প নো প্লাস ইনসাইজাল এজ বলবো কারণ অ্যান্টিরিয়র টুতে আসলে কাস্প থাকে না। তাহলে প্রক্সিমাল এরিয়া প্লাস ইনসাইজাল এজ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্লাস 4। এখন এবার আসি আমরা এই যে ক্লাস 4, আচ্ছা ক্লাস 4টা দেখাই, এই যে এটা হচ্ছে ক্লাস 4। হ্যাঁ, তাহলে ক্লাস 4-এ বলছে কি, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা কোন টুথ, এটা হচ্ছে একটা এন্টিরিয়র টুথ। পরবর্তী কথাগুলো কি, যে এটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল সারফেস। হ্যাঁ, সাথে কি থাকবে, সাথে থাকবে হচ্ছে উইথ ইনভলভিং ইনসাইজাল এস, হ্যাঁ, বা ইনসাইজাল এস ইনভলভমেন্ট, মানে এইখানে এতখানি জায়গাটা চলে আসে, মানে এই জায়গা থেকে হয়ে ছড়াইয়ে পুরো জায়গাটা চলে আসে, এটা হচ্ছে ক্লাস 4। এখন ক্লাস 5 এবং ক্লাস 6 এরা বলছে এরা হচ্ছে কমন বা বোথ টুথের ক্ষেত্রেই থাকে। তো কমন এরা হচ্ছে কোনটা, এরা কতটুকু, এরা হচ্ছে যে দেখো এখানে আমি একটু বলে নিই আগে, যে এটা হচ্ছে বোথ টুথে, হ্যাঁ, তাহলে অল টুথ, তাহলে সার্ভাইকাল থার্ড কোন জায়গাটা, সার্ভাইকাল থার্ড অফ ফেসিয়াল অর লিঙ্গুয়াল সারফেস, ফেসিয়াল লিঙ্গুয়াল সারফেস অফ দ্য টুথ, মানে ফেসিয়াল অথবা লিঙ্গুয়াল সারফেস। তার মানে আমরা তো বুঝি যে ফেসিয়াল সারফেস কোনটা, ফেসিয়াল মানে যেটা আমাদের সামনের দিকে থাকে, যেমন এইটা, হ্যাঁ, আমরা যেটা অ্যানাটমিতে নর্মালি অ্যান্টেরিয়র বলি, তাহলে এটা হচ্ছে ফেসিয়াল, এই পাশে এটা ফেসিয়াল, অথবা লিঙ্গুয়াল অথবা পিছনের দিকেও হতে পারে। সেইখানে হচ্ছে সার্ভাইকাল থার্ড, সার্ভাইকাল থার্ড বলতে কি, আমরা ক্রাউনকে এরা অলরেডি পড়ছি, আমরা জানি যে ক্রাউনকে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, মানে সমান যদি 3টা ভাগে ভাগ করি, তাহলে এইখান থেকে একটা ভাগ করলাম, এইখান থেকে একটা, সমান 3টা ভাগে ভাগ করলাম। আচ্ছা, তো এই যে অংশটা, একটা টুকরা একটা টুকরা একটা 3টা টুকরা হচ্ছে, এবং প্রথম টুকরাটা হচ্ছে ইনসাইজাল থার্ড, সেটাকে আমরা বলি ইনসাইজাল, মানে যেটা ইনসাইজাল এজ আছে, হ্যাঁ, তাহলে ইনসাইজাল, এটাকে আমরা বলতেছি ইনসাইজাল 1/3 বা থার্ড। পরেরটাকে আমরা বলি মিডল থার্ড, ঠিক আছে, মিডল মানে মাঝখানের থার্ড, মিডল থার্ড। এবং সর্বশেষ যেটা, সেটাকে আমরা বলতেছি যে সর্বশেষ যে অংশটা, সেটাকে আমরা বলতেছি সার্ভাইকাল থার্ড। ওকে, এটাকে আমরা কি বলতেছি, সার্ভাইকাল থার্ড। তাহলে এই সার্ভাইকাল থার্ডে যদি লিশন থাকে, সার্ভাইকাল থার্ডের যে লিশনটা, এই যে এই লিশনটা সার্ভাইকাল থার্ডে আছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে এই সার্ভাইকাল থার্ডে যেহেতু লিশনটা আছে, সেহেতু এটাকে আমরা ক্লাস 5-এর আন্ডারে রাখলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা, তার মানে লিখে নিই এখানে যে ক্লাস 5 আমরা কি বুঝলাম এতক্ষণ পরে, সেটা হচ্ছে ক্লাস 5। ক্লাস 5 হচ্ছে কোন টুথের ক্ষেত্রে থাকবে, দুইটা টুথের ক্ষেত্রেই থাকবে, বোথ টুথ ইনভলভমেন্ট থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে বোথ, হ্যাঁ, আচ্ছা বোথ টুথে থাকবে, এবং দুই টুথে কোন অংশটায় থাকবে, সেটা হচ্ছে যে সার্ভাইকাল থার্ড এরিয়া, সার্ভাইকাল থার্ড। এখন এই সার্ভাইকাল থার্ডটা কি এনামেলে থাকবে শুধু না, এটা হচ্ছে সিমেন্টামেও গ্রো করতে পারে বা সিমেন্টামে আগাইতে পারে, মানে হয় শুধু এনামেলে অথবা শুধু সিমেন্টামে অথবা সিমেন্টো এনামেল জাংশনের সহ পুরো জায়গাটাই হতে পারে, ওটা কোনো প্রবলেম নেই। তাহলে এই এতটুকুই হচ্ছে ক্লাস 5। এখন ক্লাস 6টা কি, ক্লাস 6টা হচ্ছে বোথ, মানে দুইটা টুথের ক্ষেত্রে, মানে এন্টিরিয়র পোস্টেরিয়র দুই টুথের ক্ষেত্রে। তাহলে ক্লাস 5-এর ক্ষেত্রে আমরা বলি হচ্ছে কি, যে এটা ক্লাস 5, হ্যাঁ, দুইটা টুথের ক্ষেত্রে। তাহলে ইনসাইজাল অর অক্লুজাল এজ ও নেওয়া ডিউ টু অ্যাট্রিশন, মানে আমার কোনো কারণে ক্যারিজ হোক, অ্যাট্রিশনে হোক, বা লিশন বা ট্রমা, যে কোনো কারণে হোক না কেন, আমার ওই অংশটা নাই বা নাই হয়ে গেছে, সেহেতু আমরা সেটাকে বলছি ক্লাস 5, ঠিক আছে, ক্লাস 5। এই ক্লাস 5টা হচ্ছে অলরেডি আমরা বলে নিয়েছি, এটা হচ্ছে বোথ টুথের ক্ষেত্রে, বোথ টুথের ক্ষেত্রে। এবং কতটুকু অংশ, সেটা হচ্ছে যে কাস্প এবং আমি ভাগ ভাগ করে দেখি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে হচ্ছে ইনসাইজাল এস, অ্যান্টেরিয়র ক্ষেত্রে হচ্ছে ইনসাইজাল এস, শুধু ইনসাইজাল এস কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু ইনসাইজাল এস অন্য কিছু না, শুধু ইনসাইজাল এস যদি ইনভলভ থাকে, এটা যদি অ্যান্টেরিয়র ক্ষেত্রে। আর পোস্টেরিয়র ক্ষেত্রে যদি কি থাকে, পোস্টেরিয়র ক্ষেত্রে যদি ধরো, পোস্টেরিয়র ক্ষেত্রে কেমন থাকবে, পোস্টেরিয়র ক্ষেত্রে হচ্ছে কাস্প, শুধু কাস্প, হ্যাঁ, কাস্পগুলো যদি ইনভলভ হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লাস 5 ক্যাভিটি বলবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্যাভিটি। তো এখন আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে আসলে ক্যাভিটি ব্যাপারটা কি। ক্যাভিটি আসলে বোঝায় যে ক্যাভিটি মিনস আসলে লেশন বোঝায়, ঠিক আছে। আচ্ছা, ক্যাভিটি বলতে আমরা বুঝি হচ্ছে ক্যারিয়াস লেশন অন টুথ, লেশন অন টুথ মানে কি, যে একটা টুথের উপর বা দাঁতের উপর যদি ক্যারিজ হওয়ার কারণে কোনো লেশন হয় বা ক্ষয় হয়, ঠিক আছে, এটা যে ক্যারিসের কারণে হবে এমন কথা না, এটা হচ্ছে ট্রমাটিকও হতে পারে, ঠিক আছে, ট্রমাটিকও হতে পারে। ওকে, তো আমাদের টুথের
যে অংশটায় ক্ষয় হচ্ছে বা যেই জায়গাটা লোকেশনের উপর বেস করে এই ক্যাভিটির ক্লাসিফিকেশন করা হয়। তো ক্যাভিটির অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ডাইজড আমাদের সময়ে বা এই সময়ে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে জেভি ব্ল্যাকম্যানস ক্লাসিফিকেশন অফ ক্যাভিটি। ওকে, তো জেভি ব্ল্যাকম্যান, এই পাশে তার ছবি দেওয়া আছে। তো জেভি ব্ল্যাকম্যান আসলে কে? উনি ছিলেন একজন আমেরিকান ডেন্টিস্ট এবং ওনাকে বলা হয় হচ্ছে ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার অফ মডার্ন ডেন্টিস্ট্রি। তো এই জেবি ব্ল্যাকম্যানের যে ক্লাসিফিকেশনটা, এইখানে হচ্ছে আমরা মোট 6টা ক্লাসে ভাগ করা হয়। আচ্ছা, এই 6টা ক্লাস আমরা দেখব এক একে। তো প্রথমে দেখো আমরা একটু সংক্ষেপে দেখে নিই যে আসলে এটা আমরা কীভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো প্রথমে তাহলে ক্লাস 1 থেকে 6, তাহলে আমরা এভাবে লিখি যে ক্লাস 1, তারপর ক্লাস 2, ক্লাস 3, 4, 5 অ্যান্ড 6। আচ্ছা, এই হচ্ছে আমাদের 6টা ক্লাস। ওকে, তো এই 6টা ক্লাসের মধ্যে আমরা কিভাবে মনে রাখবো? খুব সহজে মনে রাখার উপায় হচ্ছে ক্লাস 1 অ্যান্ড 2, এটা আমরা মনে রাখবো হচ্ছে 1 অ্যান্ড 2 আসলে পোস্টেরিয়র টুথ, ঠিক আছে? এরা কারা? এরা হচ্ছে কাদের ক্ষেত্রে? এরা হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, তো আশা করি তোমরা জানো যে পোস্টেরিয়র টুথ কোনগুলো। আর এরপর যে ক্লাস হচ্ছে 3 অ্যান্ড 4, এরা হচ্ছে কোন টুথ? এরা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, ঠিক আছে? এরা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, অ্যান্টিরিয়র টুথ। এবং ক্লাস 5 এবং ক্লাস 6 এই দুইটা হচ্ছে বোথ, মানে অ্যান্টিরিয়র প্লাস পোস্টেরিয়র, মানে বোথ টুথের ক্ষেত্রেই এই দুইটা ক্লাস মানে বোথ টুথের ক্ষেত্রে পড়ে। আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটার এবার আমরা দেখি। তাহলে প্রথম বুঝলাম যে আমরা ক্লাস 1 হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, এখানে ক্লাস 1, তো ক্লাস 1-এ কী বলা আছে? যে অক্লুজাল সারফেস অফ পোস্টেরিয়র টুথ, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের পোস্টেরিয়র টুথের অক্লুজাল সারফেস। তাহলে আমাদের অক্লুজাল সারফেস অফ পোস্টেরিয়র টুথ, এটা হচ্ছে পোস্টেরিয়র টুথের পার্ট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি, সেটা হচ্ছে ক্লাস 1-এর মধ্যে শুধু পোস্টেরিয়র থাকে না, ক্লাস 1-এর মধ্যে এর সাথে সাথে অ্যান্টিরিয়র টুথও থাকে। কিন্তু অ্যান্টিরিয়র টুথের হচ্ছে শুধুমাত্র লিঙ্গুয়াল সারফেস, ঠিক আছে? তাহলে অ্যান্টিরিয়র টুথের কোনটা? অলসো অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেস। আচ্ছা, তাহলে হচ্ছে লিঙ্গুয়াল সারফেস অফ অ্যান্টিরিয়র টুথ অফ অ্যান্টিরিয়র টুথ। তার মানে আমরা কি বুঝলাম? যে এতটুকু বুঝতে পারছি যে এখানে ক্লাস 1 এবং 2 এটা হচ্ছে পোস্টেরিয়র, 3 এবং 4 হচ্ছে অ্যান্টিরিয়র টুথের ক্ষেত্রে লেশন, এবং 5 এবং 6 হচ্ছে বোর্ড টুথের ক্ষেত্রে লেশন, মানে দুইটা টুথেই লেশন থাকবে। কিন্তু এই ক্লাস 1 সেটা পোস্টেরিয়রের পাশাপাশি অ্যান্টিরিয়র টুথের শুধুমাত্র লিঙ্গুয়াল সারফেসকে কভার করে। ওকে, তাহলে কি বুঝলাম? যে অ্যান্টিরিয়র পাশাপাশি মানে পোস্টেরিয়র টুথের পাশাপাশি অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসকেও, লিঙ্গুয়াল সারফেসে যদি ক্যারিজ থাকে সেটাকে আমরা ক্লাস 1-এর মধ্যে ধরি। আচ্ছা, এই যে সেই কথাটাই পরবর্তীতে বলছে, যেটা হচ্ছে লিঙ্গুয়াল পিট নিয়ার সিঙ্গুলাম ইন ম্যাক্সিলারি ইনসাইজার্স। আচ্ছা, তো এই যে ম্যাক্সিলারি ইনসাইজার্সগুলো দেখতে পাচ্ছি, ম্যাক্সিলারি ইনসাইজার্সের এই যে পোস্টেরিয়র টুথে মানে অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে যদি ক্যারিজ অথবা লেশন থাকে, ক্যাভিটি থাকে, সেটাকে আমরা ক্লাস 1-এর মধ্যে ধরতেছি। ওকে, এরপর হচ্ছে ক্লাস 2 হচ্ছে পিওরলি পোস্টেরিয়র টুথ, এখানে কোনো অ্যান্টিরিয়র টুথ আসবে না। তাহলে হচ্ছে কোনটা? পোস্টেরিয়র টুথ। এতটুকু বুঝলাম। পোস্টেরিয়র টুথের কতটুকু অংশ? প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টুথ। তার মানে হচ্ছে প্রক্সিমাল সারফেসে যদি থাকে, প্রক্সিমাল বলতে আমরা কি বুঝি? প্রক্সিমাল সারফেস। আচ্ছা, প্রক্সিমাল বলতে আমরা বুঝি যে প্রক্সিমেট থাকে, মানে কাছাকাছি থাকে। তার মানে আমি ধরে নিচ্ছি এর পাশে, এই পাশে একটা টুথ আছে, আবার এই পাশেও একটা টুথ আছে। আচ্ছা, তো যদি দুই টুথের মানে দুই টুথের মাঝখান যে জায়গাটা, সেটা হচ্ছে প্রক্সিমাল। সো প্রক্সিমাল আমরা বলতে পারি দুইটা ভাবে, সেটা বলতে পারি প্রক্সিমাল মানে বোঝাচ্ছে মিজিয়াল এবং ডিস্টাল বোথ, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝলাম? যে প্রক্সিমাল বলতে আমরা বুঝি, আচ্ছা, তার মানে ক্লাস 2 যে ক্যাভিটিটা, ক্লাস টু ক্যাভিটিটা হচ্ছে কোথায়? ক্লাস 2 ক্যাভিটিটা হচ্ছে প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টিথ। প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টিথ। তাহলে পোস্টেরিয়র টিথের যদি প্রক্সিমাল সারফেসে ক্যারিজ অথবা লেশন থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা ক্লাস 2 এর আন্ডারে ধরবো। তো এখন প্রক্সিমাল সারফেস বলতে কি বোঝায়? প্রক্সিমাল সারফেস বলতে এখানে দুইটা জিনিসই বোঝায়, সেটা হচ্ছে মিজিয়াল অ্যান্ড ডিস্টাল বোথ। তাহলে হচ্ছে এখানে মিজিয়াল প্লাস ডিস্টাল, এই দুইটা কি বোঝায়? আচ্ছা, তো মিজিয়াল প্লাস ডিস্টাল যেটাই হোক না কেন, যদি পোস্টেরিয়র টুথের, আবার বলতেছি, ক্লাস 2 ক্যাভিটিটা হচ্ছে, প্রথম কথা সেটা পোস্টেরিয়র টিথে কোন জায়গাটায়, সেটা হচ্ছে প্রক্সিমাল সারফেস, অর্থাৎ এই সাইডে যদি লেশন থাকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস 2 ক্যাভিটি।
আচ্ছা, এই পাশে যদি থাকতো তাহলে আমরা বলতাম, কিন্তু এই পাশে টুথ থাকবে, ঠিক আছে, এই পাশে হলে এই পাশে টুথ থাকবে, মানে প্রক্সিমেট থাকবে, অন্য টুথের কাছাকাছি থাকবে, সেক্ষেত্রে আমরা এটাকে ক্লাস 2 ধরবো। আচ্ছা, এবার এই হচ্ছে আমাদের তাহলে টোটালটা ক্লাস 1 ক্লাস 2 শেষ, এটা দুইটাই হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, এখন একটা জিনিস বাদ দিচ্ছে, সেটা হচ্ছে আমরা এন্টিরিয়র ক্লাস 1টাই ঠিকমতো বলি নাই, সেটাকে আমাদের বলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ক্লাস 1 যে ক্যাভিটিটা, ক্লাস 1 ক্যাভিটিটা আমরা একটা বলছি যে লিঙ্গুয়াল সারফেস অফ দ্য অ্যান্টিরিয়র টুথ, এটা তো আমাদের কাছে ক্লিয়ার যে আমাদের যদি অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে হয়, যেমন এইখানে অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে যদি ক্যারিজ হয়, সেক্ষেত্রে আমরা ক্লাস 1 ধরলাম। কিন্তু ক্লাস 1 পোস্টেরিয়র টুথে থাকবে, কিন্তু পোস্টেরিয়র টুথের কোন জায়গাটা, পোস্টেরিয়র টুথের কোন জায়গাটা সেটা হচ্ছে, তাহলে যেটা বলছিলাম যে ক্লাস 1 ক্যাভিটি, ক্লাস 1 ক্যাভিটি হচ্ছে মেনলি কোথায়, পোস্টেরিয়র টুথে, পোস্টেরিয়র টুথের কোন জায়গাটা, পোস্টেরিয়র টুথের হচ্ছে অক্লুজাল সারফেসে, ঠিক আছে, কোথায়, অক্লুজাল সারফেস। আচ্ছা, অক্লুজাল সারফেস একটু অন্য করে দিই। তো অক্লুজাল সারফেস কোনটা, যে সারফেসটা হচ্ছে যে আমাদের ম্যাস্টিকেশনের একদম মূল যে পার্টটা, ঠিক আছে, মানে হচ্ছে এই জায়গাটা আমরা বলতে পারি যে এই জায়গাটা আর কি, হ্যাঁ, যে টুথের যে উপরের অংশটা, যে হোয়াইট যে অংশটা থাকে, এইখানে যদি লেশন হয়, এইখানে লেশনটা হলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লাস 1, হ্যাঁ। তাহলে অক্লুজাল সারফেসে যদি হয়, কিন্তু এখানে একটা কথা আছে, কাস্পে থাকতে পারবে না, ঠিক আছে, উইদাউট কাস্প। তাহলে আমরা কি বলবো, প্রত্যেকটাতে কিন্তু এক একটা কন্ডিশন আছে, একটু খেয়াল করে মনে রাখতে হবে। তাহলে এই যে পোস্টেরিয়র অক্লুজাল সারফেস, সেটা হচ্ছে উইদাউট কাস্প, উইদাউট ইনভলভিং কাস্প। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ক্লাস 1 হয়ে গেল। তাহলে ক্লাস 1-এ কী বললাম, যে ক্লাস 1 মানে সেখানে সেখানে থাকবে হচ্ছে পোস্টেরিয়র টুথ, পোস্টেরিয়র টুথের অক্লুজাল সারফেস, কিন্তু সেই অক্লুজাল সারফেসে কি থাকবে না, অক্লুজাল সারফেসে কাস্প ইনভলভ হবে না, কারণ কাস্পের জন্য আলাদা একটা ক্লাস 6টা পুরোটাই হচ্ছে শুধুমাত্র কাস্পের জন্য, ঠিক আছে, কাস্প যেহেতু অনেক ভাইটাল একটা জিনিস, সেটার জন্য আমরা আলাদা করে একটা পার্ট দেখবো, মানে ক্লাসিফিকেশন আর কীভাবে রাখা হয়েছে। তাহলে এই হচ্ছে কথা, এবং সাথে সাথে আমরা যে ক্লাস 1টা পুরোপুরি কমপ্লিট করি, তাহলে এটা বুঝলাম যে পোস্টেরিয়র এবং অ্যান্টিরিয়র টুথের কতটুকু, অ্যান্টিরিয়র টুথের হচ্ছে শুধুমাত্র অ্যান্টিরিয়র টুথের কতটুকু, সেটা হচ্ছে অক্লুজাল, সরি সে অক্লুজাল না, সেটা হচ্ছে লিঙ্গুয়াল সারফেস, ঠিক আছে, লিঙ্গুয়াল সারফেস। যদি অক্লুজাল অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে ক্যারিজটা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, সেটাকে হচ্ছে ক্লাস 1-এর আন্ডারে রাখবো। এবার হচ্ছে আমরা ক্লাস 2, ওকে, ক্লাস 2 আরেকবার একটু বলি, সেটা হচ্ছে ক্লাস 2-তে আমরা দেখছি যে প্রক্সিমাল সারফেসে, হ্যাঁ, যদি প্রক্সিমাল সারফেসে ক্যারিজ হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলেছি ক্লাস 2, হ্যাঁ, সেটাকে আমরা ভাগ করে হচ্ছে ক্লাস 2-এর আন্ডারে। আচ্ছা, এই যে ক্লাস 2, এখন এই জিনিসটা যদি, মানে এই যে প্রক্সিমাল সারফেস অফ দ্য পোস্টেরিয়র টিথের মানে মিজিয়াল ডিস্টাল যে কোনো সাইডে যদি ক্যারিজ হয়, সেক্ষেত্রে আমরা বলছি ক্লাস 2, কিন্তু এই টুথটা যদি ঠিক পজিশনটা ঠিক থাকবে, কিন্তু টুথটা যদি অ্যান্টিরিয়র হয়, অর্থাৎ 2-তে ছিল, টুথটা যদি অ্যান্টিরিয়র হয়, তাহলে অলরেডি 3-তে চলে আসবে, মানে ক্লাস 3-তে চলে আসবে, হ্যাঁ, ইজি কিন্তু ব্যাপারটা। আবার বলি, ক্লাস 2 হচ্ছে পোস্টেরিয়র টুথের ইন্টারপ্রক্সিমাল এরিয়া, বা হচ্ছে যে মিজিয়াল বা ডিস্টাল পোর্শনে যদি ক্যাভিটি থাকে বা লেশন থাকে, সেক্ষেত্রে আমরা বলবো ক্লাস 2। কিন্তু পজিশনটা ঠিক আছে সেই ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, কিন্তু সেই টুথটা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, তাহলে সেটা হচ্ছে ক্লাস 3, হ্যাঁ। তাহলে ক্লাস 3-তে এটা শিফট করে গেল, তাহলে ক্লাস 3, তাহলে ক্লাস 3-র ক্ষেত্রে আমরা কি বলবো, ওকে, তাহলে ক্লাস 3-র ক্ষেত্রে আমরা বলবো যে এটা কোন টুথ, প্রথম কথা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, অ্যান্টিরিয়র টুথ। এখন অ্যান্টিরিয়র টিথের কোন পোর্শনটা, অ্যান্টিরিয়র টিথের হচ্ছে ইন্টারপ্রক্সিমাল এরিয়া, মানে যে জায়গায় হচ্ছে কি থাকে, মানে দুইটা মানে আশেপাশে দাঁত আছে এমন জায়গায়, ঠিক আছে, ইন্টারপ্রক্সিমাল এরিয়া, মানে সহজ কথায় মিজিয়াল এবং ডিস্টাল আর কি, ইন্টারপ্রক্সিমাল এরিয়া, হ্যাঁ। যদি ছবিতে দেখতে চাই, দেখো এই জায়গাটা, হ্যাঁ, এই সুন্দর করে বোঝা যাচ্ছে। এটা প্রথম কথা হচ্ছে এটা কি টুথ, এটা হচ্ছে এন্টিরিয়র টুথ, এটা হচ্ছে একটা এন্টিরিয়র টুথ, আচ্ছা, এন্টিরিয়র টুথ, হ্যাঁ, এটা হচ্ছে একটা এন্টিরিয়র টুথ। কিন্তু সেই টুথে যদি কোথায় হয়, ইন্টারপ্রক্সিমাল সারফেসে লেশনটা হয়, এই যে ইন্টারপ্রক্সিমাল সারফেস, তাই না, কারণ কেন ইন্টারপ্রক্সিমাল, কারণ এই পাশে আরেকটা টুথ আছে, এই পাশে আরেকটা টুথ আছে, এই পাশে আরেকটা টুথ আছে, তার ইন্টারপ্রক্সিমাল মানে দুইটার মাঝামাঝি, মানে প্রক্সিমাল মানে কাছাকাছি, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশন মানে কি, কাছাকাছি, দুইটা জিনিস কাছাকাছি আছে এমন কিছু। তো এই জায়গাটা হচ্ছে কি ওই পাশটার অন্য টুথের সাইডে, তাই না, তাহলে এই জায়গায় যদি লেশন হয় এবং অ্যান্টিরিয়র টুথ, তাহলে আমরা বলবো হচ্ছে ক্লাস 3। কিন্তু এখানে আবার আরেকটা শর্ত আছে, সেটা কি, প্রত্যেকটার সাথে লেজ লাগানো একটা শর্ত থাকে। আচ্ছা, সেই শর্তটা বা সেই কন্ডিশনটা কি, এইখানে হইতে পারবে না উইদাউট ইনভলভিং, তাহলে উইদাউট ইনভলভিং ইনসাইজাল এস,
আছে? তাহলে কি বললাম যে উইদাউট ইনভলভিং ইনসাইজাল এস, উইদাউট ইনভলভিং ইনসাইজাল এস, তাহলে কি বললাম যে এটা হচ্ছে ক্লাস 3, এটা হচ্ছে ক্লাস 3। তো ক্লাস 3 এর ক্ষেত্রে কি হয়েছে, ক্লাস 3 এর ক্ষেত্রে আমরা বুঝলাম যে প্রথমত এটা অ্যান্টিরিয়রটিতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে সেটা ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, এবং সেখানে কাজটাকে ইনভলভ করবে না। হ্যাঁ, কাজকে ইনভলভ করবে না। দেখো যে ক্লাস 2তেও কিন্তু ওরকম একটা কন্ডিশন ছিল, এইখানেও কিন্তু উপরে উঠবে না, ক্লাস 2 কিন্তু আবার উপরের দিকে উঠবে না। হ্যাঁ, এটাও কিন্তু কাজকে ইনভলভ করবে না, এই উপরেরটাও কাজকে যাবে না, কাজপে যাবে না, শুধুমাত্র ওই সাইডেই থাকবে। এখন দেখো যে এইটাও পাশে লিখে দিই, তাহলে কি লিখে দেবো, উইদাউট ইনভলভিং কাস্প, ঠিক আছে, কাস্পে যাবে না। ওকে, এবার যদি এই লেসনটা অর্থাৎ ক্লাস 3 যে লেসন আমরা দেখলাম, ধরো ক্লাস 3 লেসনটা কীরকম ছিল, হ্যাঁ, যদি একে দেখাই যে ক্লাস 3 লেসনটা ধরো এটা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, এই অ্যান্টিরিয়র টুথের হচ্ছে এই জায়গাটায় হচ্ছে লেসন, মনে করি যে এইখানে লেসন, এই সাইডে, এই যে সাইডে এটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল, এটা হচ্ছে 3। এখন এই লেসনটা যদি উঠতে 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 উপরের দিকে অর্থাৎ যদি ইনসাইজাল এজে চলে আসে, তার মানে কি এতখানি অংশ নাই হয়ে যাবে, তাই না? এখানে যদি ভেঙে যায় এতখানি অংশ, তার মানে লাইক হচ্ছে এরকম হয় ব্যাপারটা, এতখানি অংশটা ভেঙে যায়, এই অংশটা নাই, ঠিক আছে, এই অংশটা নাই। তার মানে কি, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে ইনসাইজাল এজটা ইনভলভ হয়ে গেছে, এবং যদি ইনভলভ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ক্লাস 4। ওকে, খুবই ইজি কিন্তু। তাহলে ক্লাস 3 থেকে ক্লাস 4-এ শিফট করলো কীভাবে, জাস্ট হচ্ছে যে ইনসাইজাল এজটাকে ইনভলভ করে ফেলছে, ক্লাস 4। আচ্ছা, এই যে ক্লাস 4 যেটা দেখলাম, এই ক্লাস 4-এর ক্ষেত্রে কি হবে, জাস্ট এটাও অ্যান্টিরিয়র, সেমভাবে অ্যান্টিরিয়রটিতে থাকবে, এটা হচ্ছে অ্যান্টিরিয়রটিতে, তারপর হচ্ছে কোথায় করবে সেটা হচ্ছে তাহলে দুইটা জায়গা, একটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল এরিয়া, মানে হচ্ছে প্রক্সিমাল এরিয়া প্লাস কাস্প, সরি কাস্প না, প্লাস ইনসাইজাল এজ বলবো কারণ অ্যান্টিরিয়র টুতে আসলে কাস্প থাকে না। তাহলে প্রক্সিমাল এরিয়া প্লাস ইনসাইজাল এজ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্লাস 4। এখন এবার আসি আমরা এই যে ক্লাস 4, আচ্ছা ক্লাস 4টা দেখাই, এই যে এটা হচ্ছে ক্লাস 4। হ্যাঁ, তাহলে ক্লাস 4-এ বলছে কি, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা কোন টুথ, এটা হচ্ছে একটা অ্যান্টিরিয়র টুথ। পরবর্তী কথাগুলো কি, যে এটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল সারফেস। হ্যাঁ, সাথে কি থাকবে, সাথে থাকবে হচ্ছে উইথ ইনভলভিং ইনসাইজাল এস, হ্যাঁ, বা ইনসাইজাল এস ইনভলভমেন্ট, মানে এইখানে এতখানি জায়গাটা চলে আসে, মানে এই জায়গা থেকে হয়ে ছড়াইয়ে পুরো জায়গাটা চলে আসে, এটা হচ্ছে ক্লাস 4। এখন ক্লাস 5 এবং ক্লাস 6 এরা বলছে এরা হচ্ছে কমন বা বোথ টুথের ক্ষেত্রেই থাকে। তো কমন এরা হচ্ছে কোনটা, এরা কতটুকু, এটা হচ্ছে যে দেখো এখানে আমি একটু বলে নিই আগে, যে এটা হচ্ছে বোথ টুথে। হ্যাঁ, তাহলে অল টুথ, তাহলে সার্ভাইকাল থার্ড কোন জায়গাটা, সার্ভাইকাল থার্ড অফ ফেসিয়াল অর লিঙ্গুয়াল সারফেস, ফেসিয়াল লিঙ্গুয়াল সারফেস অফ দ্য টুথ, মানে ফেসিয়াল অথবা লিঙ্গুয়াল সারফেস। তার মানে আমরা তো বুঝি যে ফেসিয়াল সারফেস কোনটা, ফেসিয়াল মানে যেটা আমাদের সামনের দিকে থাকে, যেমন এইটা, হ্যাঁ, আমরা যেটা অ্যানাটমিতে নর্মালি অ্যান্টেরিয়র বলি, তাহলে এটা হচ্ছে ফেসিয়াল, এই পাশে এটা ফেসিয়াল, অথবা লিঙ্গুয়াল অথবা পিছনের দিকেও হতে পারে। সেইখানে হচ্ছে সার্ভাইকাল থার্ড, সার্ভাইকাল থার্ড বলতে কি, আমরা ক্রাউনকে, এটা অলরেডি পড়ছি, আমরা জানি যে ক্রাউনকে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, মানে সমান যদি 3টা ভাগে ভাগ করি, তাহলে এইখান থেকে একটা ভাগ করলাম, এখান থেকে একটা, সমান 3টা ভাগে ভাগ করলাম। আচ্ছা, তো এই যে অংশটা, একটা টুকরা একটা টুকরা একটা 3টা টুকরা হচ্ছে, এবং প্রথম টুকরাটা হচ্ছে ইনসাইজাল থার্ড, সেটাকে আমরা বলি ইনসাইজাল, মানে যেটা ইনসাইজাল এজ আছে। হ্যাঁ, তাহলে ইনসাইজাল, এটাকে আমরা বলতেছি ইনসাইজাল 1/3 বা থার্ড। পরেরটাকে আমরা বলি মিডল থার্ড, ঠিক আছে, মিডল মানে মাঝখানের থার্ড, মিডল থার্ড। এবং সর্বশেষ যেটা, সেটাকে আমরা বলতেছি যে সর্বশেষ যে অংশটা, সেটাকে আমরা বলতেছি সার্ভাইকাল থার্ড। ওকে, এটাকে আমরা কি বলতেছি, সার্ভাইকাল থার্ড। তাহলে এই সার্ভাইকাল থার্ডে যদি লিশন থাকে, সার্ভাইকাল থার্ডে যে লিশনটা, এই যে এই লিশনটা সার্ভাইকাল থার্ডে আছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে এই সার্ভাইকাল থার্ডে যেহেতু লিশনটা আছে, সেহেতু এটাকে আমরা ক্লাস 5-এর আন্ডারে রাখলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা, তার মানে লিখে নিই এখানে যে ক্লাস 5 আমরা কি বুঝলাম এতক্ষণ পরে, সেটা হচ্ছে ক্লাস 5। ক্লাস 5 হচ্ছে কোন টুথের ক্ষেত্রে থাকবে, দুইটা টুথের ক্ষেত্রেই থাকবে, বোথ টুথ ইনভলভমেন্ট থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে বোথ, হ্যাঁ, আচ্ছা বোথ টুথে থাকবে, এবং দুই টুথে কোন অংশটায় থাকবে, সেটা হচ্ছে যে সার্ভাইকাল থার্ড এরিয়া, সার্ভাইকাল থার্ড। এখন এই সার্ভাইকাল থার্ডটা কি এনামেলে থাকবে শুধু না, এটা হচ্ছে সিমেন্টামেও গ্রো করতে পারে বা সিমেন্টামে আগাইতে পারে।
মানে হয় শুধু এনামেলে অথবা শুধু সিমেন্টামে অথবা সিমেন্টো এনামেল জাংশনের সহ পুরো জায়গাটাই হতে পারে, ওটা কোনো প্রবলেম নেই। তাহলে এই এতটুকুই হচ্ছে ক্লাস 5। এখন ক্লাস 6টা কি? ক্লাস 6টা হচ্ছে বোথ, মানে দুইটা টুথের ক্ষেত্রে, মানে এন্টিরিয়র পোস্টেরিয়র দুই টুথের ক্ষেত্রে। তাহলে ক্লাস 5-এর ক্ষেত্রে আমরা বলি হচ্ছে কি যে এটা ক্লাস 5, হ্যাঁ, দুইটা টুথের ক্ষেত্রে। তাহলে ইনসাইজাল অর অক্লুজাল এজ ও নেওয়া ডিউ টু অ্যাট্রিশন, মানে আমার কোনো কারণে ক্যারিজ হোক, অ্যাট্রিশনে হোক বা লিশন বা ট্রমা যে কোনো কারণে হোক না কেন, আমার ওই অংশটা নাই বা নাই হয়ে গেছে, সেই তো আমরা সেটাকে বলছি ক্লাস 5। ঠিক আছে, ক্লাস 5। এই ক্লাস 5টা হচ্ছে অলরেডি আমরা বলে নিয়েছি, এটা হচ্ছে বোথ টুথের ক্ষেত্রে, বোথ টুথের ক্ষেত্রে। এবং কতটুকু অংশ? সেটা হচ্ছে যে কাস্প এবং ভাগ ভাগ করে দেখি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে হচ্ছে ইনসাইজাল এস, অ্যান্টেরিয়র ক্ষেত্রে হচ্ছে ইনসাইজাল এস, শুধু ইনসাইজাল এস কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু ইনসাইজাল এস অন্য কিছু না, শুধু ইনসাইজাল এস যদি ইনভলভ থাকে, এটা যদি অ্যান্টেরিয়র ক্ষেত্রে। আর পোস্টেরিয়র ক্ষেত্রে যদি কি থাকে? পোস্টেরিয়র ক্ষেত্রে যদি ধরো, পোস্টেরিয়র ক্ষেত্রে কেমন থাকবে? পোস্টেরিয়র ক্ষেত্রে হচ্ছে কাস্প, শুধু কাস্প, হ্যাঁ, কাস্পগুলো যদি ইনভলভ হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লাস 5 ক্যাভিটি বলবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ক্যাভিটির ক্লাসিফিকেশনগুলো দেখে ফেলাম। এবার বাকি অংশটা একটু দেখি। সেটা হচ্ছে যে আমরা এখানে পড়ছিলাম যে অ্যান্টিরিয়র অ্যাস্থেটিক রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস ফর ক্লাস 3 ক্যাভিটিস। আচ্ছা, তাহলে ক্লাস 3 কোনটা? ক্লাস 3 হচ্ছে এই যে অ্যান্টিরিয়র টিথের ইন্টারপ্রক্সিমাল এরিয়া উইদাউট ইনভলভিং ইনসাইজাল এস। তার মানে হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এই যে ক্লাস 3 ক্যাভিটি, এই পাশটা, অর্থাৎ অ্যান্টিরিয়র টিথের যদি এই সাইডের অংশে, অর্থাৎ এই যে ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে যদি লেশন থাকে এবং যেটা আমার ইনসাইজাল এস এ ইনভলভ হবে না, ইনভলভ হলেই সেটা 4 নম্বরে চলে যাবে। এটা হচ্ছে 4 নম্বর, ঠিক আছে, এই এতখানি অংশ ভেঙে গেল। তো যদি এই অংশটা শুধু ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে থাকে, কনফাইন্ড থাকে, তাহলে এটাকে আমরা বলবো ক্লাস 3 ক্যাভিটি। আরেকটা বলছে যে রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল ফর এরোডেড এরিয়াস লাইক হচ্ছে ক্লাস 5 রেস্টোরেশন। ক্লাস 5 আমরা দেখছিলাম যে বোথ টিথের ক্ষেত্রে, মানে বোথ এন্টিরিয়র পোস্টেরিয়র ক্ষেত্রে সার্ভাইকাল 1/3 যে লিশনটা থাকে, তো সার্ভাইকাল 1/3 লিশনটা হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। এটা এন্টিরিয়র পোস্টেরিয়র, সেটা সব রকম সারফেসেই হবে, হতে পারে, যে কোনো সারফেসেই হতে পারে। সেটা হচ্ছে লিঙ্গুয়াল হতে পারে, মানে প্যালাটাল লিঙ্গুয়াল হতে পারে, ফেসিয়াল হতে পারে, বা বাক্কাল, অথবা মানে যে সারফেসে হোক না কেন, যে 1/3 যদি হয় সার্ভাইকাল 1/3, সেটা হচ্ছে ক্লাস 5। তাহলে আমরা দুইটা জায়গায় কম্পোজিটটা ইউজ করি, মানে এই ইসের হিসাবে আমরা যদি ক্লাসের ক্যাভিটির হিসাবে দেখি, সেটা হচ্ছে ক্লাস 3 এই জায়গাটা এবং হচ্ছে ক্লাস 5, বা এই দুইটা জায়গায়, হ্যাঁ, এন্টিরিয়র পোস্টেরিয়র দুইটার ক্ষেত্রেই ক্লাস 5 আমরা এটা দিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ক্লাসিফিকেশনটা দেখি। ক্লাসিফিকেশন হচ্ছে যে দেখো যে সিমেন্টের ক্লাসিফিকেশনগুলো খুবই মানে একদম কমন, যেটা হচ্ছে লুটিং, রেস্টোরেটিভ আর রেস্টোরেশন, অ্যান্ড হচ্ছে লাইনার্স অ্যান্ড বেজেস। তো এই তিনটা কাজই বেসিক, যে তিনটা কাজ, এই তিনটা কাজই জিআইসি দিয়ে আমরা করতে পারি, গ্লাস আয়নার সিমেন্টে করতে পারি। আচ্ছা, তো এই যে ভেরিয়াস টাইপ, এই যে 1 2 3, এই টাইপগুলো কিন্তু অনেকটা হচ্ছে এখানে বলা আছে যে ভেরিয়াস টাইপ, এটা হচ্ছে কেমিক্যালি আইডেন্টিক্যাল, ঠিক আছে, তো কেমিক্যাল স্ট্রাকচারটা অনেকটা আইডেন্টিক্যাল, মানে তুমি বুঝতে পারবো, হ্যাঁ। কিন্তু পার্থক্য করে কোন জায়গাটা? পার্থক্য একটা জায়গায় করে, সেটা হচ্ছে যে ভ্যারি প্রাইমারিলি ইন দ্য পাউডার লিকুইড রেশিও অ্যান্ড পার্টিকেল সাইজ। মানে আমার এই যে 1 2 3 যে টাইপগুলোর জন্য পাউডার লিকুইড রেশিওটা পার্থক্য থাকতে পারে, মানে থাকে আর কি, পার্থক্য থাকে, সাথে সাথে পার্টিকেল সাইজ। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে যে যেটা হচ্ছে টাইপ 1টা কি? টাইপ 1টা হচ্ছে লুটিং। তো এই যে লুটিংয়ের জন্য আমরা যেটা ইউজ করতেছি, সেই লুটিংয়ের জন্য এটার পাউডার লিকুইড রেশিওটা হচ্ছে লোয়ার, হ্যাঁ। পাউডার লিকুইড রেশিও লোয়ার মানে তার মানে কি? এটার হচ্ছে পাউডার বাই লিকুইড রেশিও যদি কম হয়, তার মানে এটার হচ্ছে থিন মিক্স নাকি থিক মিক্স? এটা হচ্ছে থিন মিক্স, মানে মিক্সচারটা হচ্ছে থিন মিক্স, ঠিক আছে, মানে এটার মিক্সচারটা হচ্ছে পাতলা থাকবে অনেকটা, মানে ডাইলিউটেড থাকবে, তাহলে থিন মিক্স পাবো আমরা এখানে। এবং থিন মিক্স হয় আসলে সুবিধা রাখি, যেহেতু এটা একটা লুটিং মানে লুটিং হিসেবে আমরা ইউজ করতেছি, সেহেতু এটা যদি থিন থাকে সেক্ষেত্রে আমাদের এই ফ্লোটা বেশি হবে, ঠিক আছে, ফ্লো বেশি হবে। এবং ফ্লো বেশি হওয়ার মানে হচ্ছে যে এটা হচ্ছে ওয়েটেবিলিটি বাড়বে, অর্থাৎ এখানে কী হবে? ফলে হচ্ছে ফ্লো বাড়বে, ওয়েটেবিলিটি বাড়বে, এবং হচ্ছে ওয়েটেবিলিটি বাড়বে, এবং সাথে সাথে যে জিনিসটা আমাদের দরকার, যে ফ্লো যদি বেশি হয়, ফলে হচ্ছে এখানে বন্ডিংটা ভালো হবে, যেহেতু এটা লুটিং হিসাবে কাজ করতেছে, তাহলে এর বন্ডিংটা ভালো হবে। ওকে, এরপর আমরা দেখি যে এই কথাগুলো বলছে, এবং পার্টিকেল সাইজটাও কম হবে, কম হবে। তাহলে জিএসি 1 মানে ক্লাস 1 যেটা জিএসি, সেটা হচ্ছে লুটিংয়ের জন্য, তার লোয়ার পাউডার লিকুইড রেশিও থাকবে এবং হচ্ছে স্মলার পার্টিকেল থাকবে, যখন কম্পেয়ার টু টাইপ 3।
টাইপ 2, ঠিক আছে। টাইপ 2 এর থেকে কি থাকবে, কম থাকবে। ওকে, এবার আমরা দেখি যে অ্যাভেলেবিলিটি বা অ্যাভেলেবল অ্যাজ কী কী ফর্মে আমরা পেতে পারি, যেমন হচ্ছে লিকুইড পাউডার ইন বোটলস, এছাড়া হচ্ছে প্রি প্রপোর্শনেট পাউডার আর পাউডার ক্যাপসুল ইন পাউডার লিকুইড ক্যাপসুল, তারপর হচ্ছে লাইট কিউর সিস্টেম পাউডার, অথবা হচ্ছে পাউডার অ্যান্ড ডিস্টিল ওয়াটার ফর্মে বা ওয়াটার সিটেবল টাইপ, ঠিক আছে। এইরকম আমরা 4টা ফর্মে পেতে পারি। আমাদের সবগুলো মানে আমার সুবিধা অনুযায়ী আমরা ব্যবহার করব। তাহলে এই যে কনভেনশনাল, সবচেয়ে কনভেনশনাল যেটা, সেটা হচ্ছে যে পাউডার এবং লিকুইড। হ্যাঁ, একটা বোতলে থাকবে পাউডার আর একটাতে হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিকুইড, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ক্লাস 1 বা টাইপ 1, বা যেটা হচ্ছে লুটিং গ্লাস অ্যানিমাল লুটিং সিমেন্টের ভ্যারাইটিরাম। আচ্ছা, এরপর হচ্ছে এর কম্পোজিশন। তাহলে কনভেনশনাল টাইপটার মধ্যে আমরা কম্পোজিশনটা দেখবো। তো কম্পোজিশন, তাহলে কনভেনশনাল টাইপের যে জিআইসি সিমেন্টাম, তার কম্পোজিশনে আমরা দেখলাম প্রথমত হচ্ছে পাউডার। পাউডারের মধ্যে কী কী থাকবে, পাউডারের মধ্যে হচ্ছে সিলিকা সবচেয়ে বেশি থাকে, হচ্ছে 41.9% থাকে সিলিকা। এছাড়া হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লোরাইড আছে, ঠিক আছে। ফ্লোরাইডেড কম্পাউন্ড যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড। এই ফ্লোরাইড এবং ফ্লোরাইড থাকার কারণে এর জন্য এটাকে বলা হয় হচ্ছে ফ্লোরাইডেড সিমেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে ফ্লোরাইড রিলিজিং সিমেন্টও বলা হয় এই জন্য। ওকে, এবার হচ্ছে এই হচ্ছে পাউডারের কম্পোনেন্ট। তো পাউডারের কম্পোনেন্টের মধ্যে আচ্ছা, এই যে ফ্লোরাইড বলছে, দ্য ফ্লোরাইড কম্পাউন্ড অ্যাক্টস এজ এ সিরামিক ফ্লাস্ক, এটা হচ্ছে সিরামিক ফ্লাস্ক হিসেবেও কাজ করে। এছাড়াও কিছু উপাদান যেমন হচ্ছে জেলান্থানাম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, জিঙ্ক অক্সাইড, এইগুলো হচ্ছে কি, এগুলোকে আমরা বলি হচ্ছে রেডিও অপাসিটি দেয়, ঠিক আছে। রেডিও অপেক যে আয়ন্সগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে রেডিও অপাসিটি দেয়। তার মানে কি, এই রেডিও অপাসিটি বা রেডিও অপাসিটি দেওয়ার কারণে হচ্ছে আমরা এক্সরেতে বুঝতে পারি যে এখানে কোনো জায়গায় যদি আমি ফিলিং করি, ধরো আমি একটা টুথের কোনো একটা জায়গায় ফিলিং করলাম, সেই ফিলিংটা হচ্ছে রেডিও এক্সরের মাধ্যমে আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে বাইরে থেকে ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে ধরো এটা যদি ফিলিং হয় আমাদের, এই ফিলিংটা যখন আমরা এক্সরেতে দেখবো, টুথ যখন এক্সরে করবো, এক্সরেতে আসে এখানে টুথটা পুরোটা তো হোয়াইটিশ দেখাবে, কিন্তু এই জায়গাটা হচ্ছে অপোসিটিটা বেশি থাকবে, যে জায়গায় ফিলিং করা আছে। কারণ কি, কারণ এখানে রেডিও অপেক যে আয়নগুলো, এগুলো অ্যাড করা আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে পাউডার। এরপর হচ্ছে লিকুইড। লিকুইডের মধ্যে সবচেয়ে মানে একদম শুরুর দিকে ব্যবহার করা হইতো হচ্ছে যে 50% অ্যাকোয়াস সলিউশন অফ পলিঅ্যাক্রিলিক অ্যাসিড। পলিঅ্যাক্রিলিক অ্যাসিডটা ইউজ করা হইতো, কিন্তু এখন সেই পলিঅ্যাক্রিলিক অ্যাসিডটা শুধু পলিঅ্যাক্রিলিক অ্যাসিডটাকে ইউজ করা হয় না। কারণ কি, কারণ হচ্ছে এই পলিঅ্যাক্রিলিক অ্যাসিড হচ্ছে ভিসকাস অ্যান্ড হ্যাড এ টেন্ডেন্সি টু জেল। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে ভিসকাস, এর আঠাত্ব বেশি, মানে এটা হচ্ছে এর ঘনত্ব বেশি। এর ঘনত্ব বেশি, এই জন্য এটা হচ্ছে জেল, যেটা লিকুইড আর থাকে না, এটা জেল ফর্মে চলে আসে, ঠিক আছে। তো এই জন্য কী করা হয়, মডার্ন যে গ্লাস আইনোমার সিমেন্ট, সেই গ্লাস আইনোমার সিমেন্টের লিকুইডের মধ্যে আসলে কোপলিমার আকারে থাকে, কোপলিমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে পলিঅ্যাক্রিলিক অ্যাসিড মেইন কম্পোনেন্টটা ঠিকই আছে, সাথে সাথে আরও কিছু কম্পোনেন্ট অ্যাড করা হচ্ছে। তাহলে পলিঅ্যাক্রিলিক অ্যাসিডের সাথে আমরা কোপলিমার হিসেবে ইথিকোনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং হচ্ছে ট্রাইকার্বলিক অ্যাসিড অ্যাড করি, ঠিক আছে। তাহলে এইগুলো অ্যাড করলে কী হয়, সুবিধা, যে অসুবিধা ছিল সেটা অল্টার্ড হয়ে যাবে। তাহলে সেটা কি, সেটা হচ্ছে যে এটা রিঅ্যাক্টিভিটি বাড়বে এবং সাথে সাথে হচ্ছে ভিসকোসিটিটা কমবে, যেহেতু আমাদের ভিসকোসিটির একটা সমস্যা ছিল, ভিসকোসিটি বেশি থাকার কারণে ওটা জেল ফর্ম হয়ে যাচ্ছিলো, বারবার একটু ঘন হয়ে যাচ্ছিলো। তো এই জিনিসটাকে আমরা কী করতে পারি, জিলেশন বা জেল ফর্মেশনটাকে আমরা রিডিউস করতে পারতেছি কোপলিমার হিসেবে ইউজ করে। তাহলে কী কী ইউজ করতেছি, পলিঅ্যাক্রিলিক অ্যাসিডের সাথে কোপলিমার হিসেবে এই 3টা অ্যাসিড ইউজ করতে, যেমন ইথিকনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং হচ্ছে ট্রাইকার্বলিক অ্যাসিড। আচ্ছা, এছাড়া হচ্ছে যে টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডটা আসলে কি, এটা হচ্ছে ইমপ্রুভস হ্যান্ডেলিং ক্যারেক্টারিস্টিক্স এবং ওয়ার্কিং টাইমটা বাড়ে, ঠিক আছে। তাহলে এটা কী করে, ইনক্রিজ ওয়ার্কিং টাইম এবং হচ্ছে শর্টেন সেটিং টাইমটা কমায় দেয়, ওয়ার্কিং টাইমটা বাড়ায় দেয়। এছাড়া হচ্ছে ওয়াটার। আচ্ছা, ওয়াটার এখানে থাকে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্টস অফ দ্য সিমেন্ট লিকুইড, অর্থাৎ লিকুইডের, এই যে লিকুইডের উপাদানের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার। এই ওয়াটার থাকার কারণে আসলে কী করে, এটা হচ্ছে হাইড্রেটস করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইট ইজ অ্যাক্টস অ্যাজ এ মিডিয়াম অফ রিয়াকশন। যখন রিয়াকশনটা হচ্ছে, অর্থাৎ রিয়াকশনটা যখন হচ্ছে এখানে ওয়াটার মানে পাউডার এবং ওয়াটার যখন রিয়াকশন হচ্ছে, ধরো এগুলো হচ্ছে পাউডার, মানে ওয়াটার আর পাউডার লিকুইড যখন রিয়াকশন হচ্ছে, রিয়াকশনের সময় এই ওয়াটারটা হচ্ছে একটা মিডিয়াম হিসেবে কাজ করতেছে, মিডিয়াম অফ রিয়াকশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম অবস্থায়, এই অবস্থায় কাজ করতেছে মিডিয়াম অফ রিয়াকশন, কিন্তু পরবর্তীতে কী হচ্ছে, যখন এই সিমেন্টটা সেট হয়ে যাচ্ছে, তখন এটা হচ্ছে হাইড্রেট করতেছে। এই ওয়াটারটা হচ্ছে এই সিমেন্ট যে সিমেন্ট সেটাকে হাইড্রেট করতেছে, এর মধ্যে আরও বেশি পরিমাণে এটাকে হচ্ছে
পানিটা অ্যাড করতেছে, মানে ওয়াটারটা হচ্ছে যোগ হচ্ছে, আস্তে আস্তে হাইড্রেশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এখন যদি ওয়াটার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কী হবে, সিমেন্টটা হচ্ছে উইক হয়ে যাবে, ঠিক আছে, সিমেন্ট হচ্ছে উইক হয়ে যাবে, তাহলে রেজাল্ট ইন এ উইক সিমেন্ট। আর যদি ওয়াটারের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হচ্ছে ইম্পেয়ার্স দ্য রিয়াকশনস, মানে রিয়াকশনটা হচ্ছে হ্যাম্পার হবে, রিয়াকশন ঠিকমতো হবে না, হ্যাঁ। এবং সাবসিকুয়েন্ট হাইড্রেশন, তাহলে প্রথম কথা বলছি যে ওয়াটারের মেইন কাজটা হচ্ছে রিয়াকশন মিডিয়াম হিসেবে কাজ করবে, এবং হচ্ছে সেই রিয়াকশনটা এবং হচ্ছে সেলস যে ফর্ম সিমেন্টটাকে হাইড্রেশন করবে, তার মধ্যে হচ্ছে পানি আস্তে আস্তে যোগ হবে। কিন্তু যদি পরিমাণ কম থাকে তাহলে সেই উল্টা কাজটা হবে, সেটা কি, সেটা হচ্ছে রিয়াকশনটা হ্যাম্পার্ড হবে, সাথে সাথে এই যে হাইড্রেশনের কাজটাও ঠিকমতো হবে না। ওকে, এছাড়াও আমরা অ্যাভেলেবিলিটির মধ্যে বা অ্যাভেলেবেল আছে আমরা দেখছি যে ওয়াটার পাউডার, প্রি প্রপোর্শন পাউডার অ্যান্ড লিকুইড, এটা তো এতটুকু তো তোমরা জানো যে এরকম একটা ক্যাপসুল থাকবে, একটা ক্যাপসুল আকার চেষ্টা করে, তাহলে এখানে এরকম একটা ক্যাপসুল থাকবে, এই ক্যাপসুলের মধ্যে মাঝখানে সেপারেশন থাকবে, হ্যাঁ। তাহলে সেপারেশন থাকবে, এক পাশে থাকবে কি, এক পাশে থাকবে হচ্ছে সিমেন্টটা, এক পাশে সিমেন্ট, অন্য পাশে হচ্ছে যে লিকুইড, সিমেন্ট এবং লিকুইড দুই পাশে থাকবে, এরকম একটা সেপারেশন। এবং এটাকে হচ্ছে যে ভাইব্রেটর বা মেশিনের মধ্যে দিলে কি হবে, এটা ধরো ভাইব্রেটরের মধ্যে বসালাম, তখন এটা যখন ভাইব্রেট করবে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে ভাইব্রেটর মেশিন, ভাইব্রেটর যখন বসাবো তখন হচ্ছে এটা যখন নড়াচড়া করবে, মুভমেন্ট হবে, তখন কি করবে, এই যে মাঝখানে যে সেপারেশনটা, এটা খুবই একটা উইক একটা সেপারেশন, এই উইক সেপারেশনটা হচ্ছে ব্রেকডাউন হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্রেকডাউন হয়ে, আচ্ছা, এখানে ব্রেকডাউন হয়ে গিয়ে সিমেন্ট এবং হচ্ছে যে লিকুইড পোর্শন, এই দুটো হচ্ছে মিক্স হয়ে যাবে, ঠিক আছে, এই দুটো হচ্ছে মিক্স হয়ে যাবে, তাহলে সিমেন্ট এবং লিকুইড পোর্শন দুটোই কি হচ্ছে মিক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, সিমেন্ট লিকুইড যখন মিক্স হয়ে যাচ্ছে আলটিমেটলি সেই রিয়াকশনটা হচ্ছে। ওকে, একটু ধরো এখানে মিক্স হয়ে গেল এবং আলটিমেটলি এই সিমেন্টটা হচ্ছে সেট হয়ে গেল, এটা হচ্ছে এই প্রি প্রপোর্শন যেটা ক্যাপসুল আছে, যেটা হচ্ছে প্রি প্রপোর্শন ক্যাপসুল, হ্যাঁ। এছাড়া হচ্ছে লাইট কিউর সিস্টেমে পাওয়া যায়, আর হচ্ছে ওয়াটার সাথে হচ্ছে ডিস্টিল, মানে একটা হচ্ছে পাউডার সাথে হচ্ছে ডিস্টিল ওয়াটার। এইটা আসলে কীভাবে কাজ করে, যে আমার একটা বোতলের মধ্যে শুধুমাত্র পাউডার থাকবে এবং আরেকটাতে শুধুমাত্র ওয়াটার থাকবে, কিন্তু আমরা কিন্তু এইখানে দেখছি যে লিকুইডের কম্পোজিশনে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যাসিড থাকে, যেমন হচ্ছে পলিঅ্যাক্রিলিক অ্যাসিড, তারপর ইটিকনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ট্রাইকার্বলিক অ্যাসিড, এসব অ্যাসিড থাকে। তো এই অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড, কিন্তু এই অ্যাসিডগুলো কই যাবে, তো এই ব্যাপারটা কীরকম, এটাকে বলা হয় ওয়াটার সেটেবল সিমেন্ট, তার মানে ওয়াটার দিলে যে সিমেন্টটা সেট হচ্ছে। ওয়াটার সেটেবল সিমেন্টের মধ্যে যে জিনিসটা থাকে, যে আমাদের যে লিকুইডের উপাদানগুলো, যেমন পলিঅ্যাক্রিলিক অ্যাসিড কোপলিমার, ঠিক আছে, এটাকে হচ্ছে ফ্রিজ ড্রাইড করা হয়, ঠিক আছে, তো ফ্রিজ করে মানে ঠান্ডা করে হচ্ছে ড্রাই করা হয়, ওটাকে প্রথম হচ্ছে ঠান্ডা করে তারপরে এটাকে ড্রাই করা হয়, গুঁড়ো করা হয়, তো এই ড্রাইটা হচ্ছে পাউডারের সাথে মিক্স করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আমি একবারে একটা বোতলের মধ্যে এই যে এখানে যেমন অ্যাকোয়াকেম নামে, এটা হচ্ছে কমার্শিয়াল নাম আর কি, তো এখানে কি আছে, এটা হচ্ছে আচ্ছা, অ্যাকোয়াসেম মানে সিমেন্ট, সিমেন্টের অংশ থেকে সিমেন্ট, আর একোয়া মানে হচ্ছে এখানে কি ওয়াটার সেটেবল বোঝাচ্ছে আর কি। তো এই যে 30 গ্রামের একটা পাউডার, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে গ্লাসের নাম্বার লুটিং সিমেন্ট লেখাই আছে, আর একটা হচ্ছে তোমার যেটা ডিস্টিল ওয়াটার আর কি, ঠিক আছে, এই যে ডিস্টিল ওয়াটার। তো এখানে কি করতেছে, এই যে পাউডারের মধ্যে পাউডারের যত উপাদান আছে সেগুলো তো আছেই, সাথে সাথে পলিঅ্যাক্রিলিক অ্যাসিডের কোপলিমার সহ সবগুলোকে ফ্রিজ করে ড্রাই করে এটার সাথে পাউডার আকারে দেওয়া হয়েছে। এখন আমি যদি ডিস্টিল ওয়াটার দেই, সেটা হচ্ছে কি, এটা একটা আচ্ছা, ওয়াটার থাকতে পারে, শুধুমাত্র দুইটা জিনিস থাকবে, হয় ওয়াটার থাকবে অথবা ওয়াটারের সাথে হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকবে, ঠিক আছে, ওয়াটার থাকবে, ওয়াটারের সাথে টার্টারিক অ্যাসিড দুইটাই থাকতে পারে, এই দুইভাবেই থাকতে পারে। ফলে আলটিমেটলি কি সিমেন্ট হচ্ছে সেট হবে, ঠিক আছে। তো বলছে যখন আমি পাউডারটাকে ওয়াটার পাউডার মিক্স করব, পলিঅ্যাক্রিলিক অ্যাসিড পাউডার গোস ইনটু দ্য সলিউশন টু ফর্ম দ্য লিকুইড অ্যাসিড, আলটিমেটলি লিকুইড অ্যাসিড ফর্ম করবে এবং সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন হবে, এবং কেমিক্যাল রিয়াকশনটা সেই কনভেনশনাল সিমেন্ট পাউডার লিকুইড সিস্টেমের মতোই হবে। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে কি সুবিধা হয়, যে এটা আমরা কেন ইউজ করবো, কারণ এটা হচ্ছে সেট হয় ফাস্টার, খুব দ্রুত যদি সেট করতে চাই সেক্ষেত্রে ফাস্টার সেট হয়, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো ম্যানুফ্যাকচার কীভাবে করবো, যে যে পাউডারের যত কম্পোনেন্ট আছে সবগুলোকে হচ্ছে সিন্টার্ট করা হয় 1100 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। সবগুলোকে কি সিন্টার্ট কীভাবে করা হয়, যে সবগুলো উপাদান নিয়ে, অর্থাৎ এরকম তো থাকে না, এগুলো হচ্ছে আকরিক আকারে থাকে, যে আমরা সিলিকা, তারপর অ্যালুমিনা, এগুলো সব হচ্ছে আকরিক আকারে থাকে, ঠিক আছে, বা আকরিক আকারে থাকে। তো আকরিক আকারে যেগুলো থাকতেছে খণ্ড খণ্ড টুকরো টুকরো এভাবে থাকতেছে, ধরো টুকরো টুকরো খণ্ড খণ্ড আকারে থাকতেছে, এইগুলোকে হচ্ছে সবগুলোকে কি করা হয়, এখানে হচ্ছে 1100 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে উত্তপ্ত করা হয়, ঠিক আছে, এখানে হচ্ছে হিট আপ করা হয়। তাহলে উত্তপ্ত করলে সেখান থেকে আসলে সেটা হচ্ছে কি হয়, সেটা মেল্ট হয়ে সেটা হচ্ছে কুল হয়, তারপর কুলিং করা হয়, কুলিং করার পর সেটাকে হচ্ছে আবার ক্র্যাশ করা হয়, ক্র্যাশ করে
সেটা হচ্ছে আবার মানে পাউডার ফর্মে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে জিনিসটা কীরকম ছিল, জিনিসটা হচ্ছে খণ্ড খণ্ড আকরিক আকারে কিছুই ছিল, আকরিক ছিল। সেগুলোকে আমি প্রথম হচ্ছে একটা হাই টেম্পারেচারে দিছি 1100 থেকে 1500, সেটা মেল্ট হয়েছে, গলে গেছে। এরপর সেটাকে ঠান্ডা করছি, ঠান্ডা করলে একটা কেক ফর্মে আসছে, মানে কি একটা কেক ফর্ম, একটা নির্দিষ্ট একটা ফর্মে আসছে, এরকম একটা ফর্মে ধরো আসছে, কেক ফর্মে আসছে। এই কেক ফর্মে আসার পর ধরো এরকম কেক ফর্মে আসছে, এই কেক ফর্মে আসার পর সেটাকে আমরা ক্রাশ করছি, ক্রাশ করার পর সেটা আলটিমেটলি আমাদের পাউডার ফর্মটা আমরা পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। এছাড়া আছে কি যে সেটিং রিয়াকশন, সেটিং রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের রিটেনেও আসে অনেক সময়, ভাইবাতে জিজ্ঞেস করে সেটিং রিয়াকশনটা। তো সেটিং রিয়াকশনে কিছু স্টেপ স্টেপ দেওয়া আছে। দেখো, প্রথম হচ্ছে লিচিং, তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্রস লিঙ্ক, অ্যালুমিনিয়াম ক্রস লিঙ্ক, সোডিয়াম ফ্লোরাইড আয়নস এবং হাইড্রেশন সহ আরও বিভিন্ন রকম সিলিকা জেল সিট। আচ্ছা, আগে আমরা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি যে একটা সেট সিমেন্টে কীরকম স্ট্রাকচার। তোমরা দেখছো যে কনভেনশনাল যে আগে যতগুলো সিমেন্ট পড়ছি তার একটা কমন স্ট্রাকচার ছিল, সেটা কি যে আনরিয়েক্টেড যে আনরিয়েক্টেড পার্টিকেলগুলো কোর হিসাবে থাকে, কোর, এবং এর চারপাশে ঘিরে থাকে হচ্ছে যে সেট সিমেন্টটা, ঠিক আছে। তো এইখানেও এটার কিন্তু ব্যতিক্রম না। তো এখানে কী থাকে যে ভিতরের দিকে হচ্ছে কোর, যেটা হচ্ছে আনরিয়েক্টেড পার্টিকেল, আর চারপাশে হচ্ছে সিলিকা জেল সিথ, সিলিকা জেল সিথ যেটা ফর্মেশন হয় সেটা হচ্ছে এটাকে ঘিরে রাখে, এভাবে থাকে। আর বাকি অংশ হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, তো বাকিগুলো কীরকম ছিল, বাকিগুলো হচ্ছে নর্মালি এরকম একটা ছিল, ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্সের মধ্যে আনরিয়েক্টেড পাউডার, ধরো এটা পুরোটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এর মধ্যে কিছু আনরিয়েক্টেড পাউডার পার্টিকেলগুলো ছিল, কিছু আনরিয়েক্টেড এভাবে ছিল, হ্যাঁ। কিন্তু এইটার ব্যতিক্রম কি, এটা হচ্ছে এই যে আনরিয়েক্টেড পার্টিকুলারগুলোর চারপাশে হচ্ছে সিলিকা জেল সিথ আছে, এটা হচ্ছে এটাকে ঘিরে ধরছে, ঠিক আছে, এটাকে ঘিরে ধরছে সিলিকা জেল সিথ, এবং ম্যাট্রিক্সটা তো হচ্ছে আগের মতোই আছে। আচ্ছা, তাহলে কীভাবে হচ্ছে একে একে আমরা দেখি। তাহলে প্রথম হচ্ছে যেটা হচ্ছে লিচিং। লিচিং হচ্ছে কি যে বের হওয়া কোনো কিছু জায়গা থেকে। তাহলে আমরা যখন পাউডার এবং ওয়াটার এবং পাউডার যখন মিক্স করতেছি, মানে ওয়াটার না, পাউডার এবং লিকুইড যখন আমরা মিক্স করতেছি, তখন অ্যাসিডটা অ্যাটাক করবে গ্লাস পার্টিকেলকে, কারণ এখানে আমার কি আছে, এখানে আমার সিলিকা আছে, তাই না, সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা আছে, এই যে গ্লাস পার্টিকেল, এগুলোকে অ্যাটাক করলো। এগুলো অ্যাটাক করার পর তারপর সেখান থেকে আলটিমেটলি আরও কী কী আছে, শুধু গ্লাস পার্টিকেলের মধ্যে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম ফ্লোরাইড, এই প্রত্যেকটা আয়ন হচ্ছে লিচ আউট হয়ে যাবে, এরা হচ্ছে ভিতর দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। এরা জায়গা মতো থাকবে না, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম ফ্লোরাইড সবগুলো হচ্ছে লিচ আউট হয়ে অ্যাকোয়াস সলিউশনে চলে আসবে। কারণ এই জিনিসটা রিয়াকশনটা হচ্ছে, যেহেতু আমি ওয়াটার, মানে লিকুইডের মধ্যে ওয়াটার আছে, তাহলে ওয়াটারের মধ্যে হচ্ছে ওয়াটার একটা মিডিয়াম হিসেবে কাজ করতেছে, ফলে আয়নগুলো লিচ আউট হয়ে বাইরে চলে আসলো, ঠিক আছে। এবং দেখো যে ক্যালসিয়াম ক্রস বন্ড তৈরি করবে, সেটা কীভাবে ক্যালসিয়াম ক্রস বন্ড তৈরি করবে, যে এই যে ইনিশিয়ালি এই যে ক্যালসিয়ামগুলো বের হয়েছে, এগুলো হচ্ছে ক্রস লিঙ্ক করবে হচ্ছে আমাদের, দেখো যে লিকুইডের মধ্যে আমরা পাইছিলাম যে পলি অ্যাক্রাইলিক অ্যাসিড, তাই না, অন্য কালার দিয়ে দেখি, পলি অ্যাক্রাইলিক অ্যাসিড পাইছিলাম, এই পলি অ্যাক্রাইলিক অ্যাসিডের সাথে ক্রস লিঙ্ক করবে, ঠিক আছে, পলি অ্যাক্রাইলিক অ্যাসিড চেইনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পর সেটা একটা সলিড মাস ফর্ম করবে, ঠিক আছে। এবং অ্যালুমিনিয়াম ক্রস লিঙ্ক, এরপর কি আসবে, প্রথম আসছে ক্যালসিয়াম, এর পরবর্তী হচ্ছে অ্যালুমিনিয়াম। সেই অ্যালুমিনিয়াম কী কাজটা করবে, অ্যালুমিনিয়াম সেমভাবে, অ্যালুমিনিয়াম অলসো বিগান্স টু ক্রস লিঙ্ক উইথ পলিঅ্যাক্রিলিক অ্যাসিড চেইন, অ্যালুমিনিয়ামের ঠিক একইভাবে পলিঅ্যাক্রিলিক অ্যাসিডের সাথে ক্রস লিঙ্ক করবে। এবার কী করবে, যে সোডিয়াম এবং যে ফ্লোরাইড আয়ন, এই সোডিয়াম এবং ফ্লোরাইড আয়ন এরা আসলে কিন্তু রিয়াকশনে অংশ নেয় না, তাহলে হচ্ছে ডু নট টেক পার্ট ইন ক্রস লিঙ্কিং। আচ্ছা, রেদার তারা কি করে, তারা হচ্ছে এই যে সোডিয়াম, বিশেষ করে সোডিয়ামটা হচ্ছে কী করবে, যে যে হাইড্রোজেন আয়ন অফ দ্য কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন আয়নের পার্ট আছে সেটাকে সরাই দেবে, হ্যাঁ। আর ফ্লোরাইডটা কী করবে, রেস্ট কম্বাইন উইথ ফ্লোরাইড, এবং বাকি সবগুলো হচ্ছে ফ্লোরিনের সাথে মিশে সোডিয়াম ফ্লোরাইড, মানে সোডিয়ামের কিছু অংশ যাবে, সোডিয়ামের কিছু অংশ রিপ্লেস করবে হচ্ছে কাকে, রিপ্লেস করবে হচ্ছে হাইড্রোজেনকে। কোথাকার হাইড্রোজেন, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের যে হাইড্রোজেন সেটাকে হচ্ছে রিপ্লেস করছে, এবং বাকি যে সোডিয়ামগুলো ছিল সেটা হচ্ছে ফ্লোরাইডের সাথে সোডিয়াম ফ্লোরাইড আয়ন গঠন করছে, ঠিক আছে, সেটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড গঠন করছে, সোডিয়াম ফ্লোরাইড মানে যে কম্পাউন্ডটা ফর্ম করছে। আচ্ছা, এবার হচ্ছে হাইড্রেশন হচ্ছে এই যে ওয়াটারটা আছে, ওয়াটারটা কী করবে, যে ইনিশিয়ালি প্রথম মিডিয়াম হিসেবে কাজ করবে, পরবর্তীতে এটা হচ্ছে হাইড্রেট করবে, এবং আলটিমেটলি আস্তে আস্তে কি বন্ডিং বাড়াবে, অর্থাৎ এটার হচ্ছে স্ট্রেংথ বাড়াবে, ম্যাচুরেশন করবে। সিলিকা জেল হচ্ছে আনরিয়েক্টেড যে গ্লাস পার্টিকেলগুলো আছে, এগুলো হচ্ছে কাভার্ড বাই সিলিকা জেল, এই যে এখানে যেটা দেখলাম যে সিলিকা জেল, চারপাশে যেগুলো হচ্ছে সিলিকা জেল দিয়ে কাভার্ড হবে। এবং এই সিলিকা জেলটা আসলে কীভাবে ফর্ম হয়, সেটা হচ্ছে যে প্রথমে যে আয়নগুলো আমরা দেখছিলাম ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম ফ্লোরাইড, এই আয়নগুলো যে রিলিজ হয়েছিল, এই রিলিজ হওয়া আয়নগুলো নিয়ে একটা সিলিকা জেল সিট ফর্ম হয়, এবং এই সিলিকা জেল সিটটা হচ্ছে এদের মাঝখানে আনরিয়েক্টেড যে গ্লাস পাউডার পার্টিকেল থাকে সেগুলোকে হচ্ছে কাভার করে রাখে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মেন কথা। আর
তাহলে ম্যাট্রিক্স গঠন করে কি? ম্যাট্রিক্স মেইনলি গঠন করে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, এরা হচ্ছে পলিঅ্যাক্রিলিক অ্যাসিডের সাথে ক্রস লিঙ্ক করে এবং ক্রস লিঙ্ক করে এই মাস ফর্ম করে এবং আলটিমেটলি সেটা যে আমাদের ম্যাট্রিক্সটা ফর্ম করে, হ্যাঁ, এবং হাইড্রেশন হয়ে আস্তে আস্তে পানি যোগ হয়ে হয়ে সেই ম্যাট্রিক্সটা কী হয়? ম্যাট্রিক্সটা হচ্ছে আস্তে আস্তে শক্ত হয়, ঠিক আছে, স্ট্রেংথ বাড়ে, ম্যাচুরেশন হয়। এই হচ্ছে আমাদের কথাবার্তা। ওকে, এবার ম্যানিপুলেশন আমরা যে প্রপার্টিসগুলো, ঠিক আছে। আচ্ছা, প্রপার্টিসের মধ্যে আমরা যে জিনিসটা দেখি, দেখো যে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ, টেন্সাইল স্ট্রেংথ, আচ্ছা, কম্প্রেসিভ স্ট্রেংথ, টেন্সাইল স্ট্রেংথ, হার্ডনেস, ফ্র্যাকচার টাফনেস, ইলাস্টিক মডুলাস এবং ওয়্যার রেজিস্ট্যান্স, এগুলো। আচ্ছা, তো কম্প্রেসিভ স্ট্রেংথটা দেখো যে আমাদের যেটা হচ্ছে টাইপ 2, এটার কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 150 মেগাপ্যাসকেল, কিন্তু লুটিং টাইপটা হচ্ছে মাত্র 85, ঠিক আছে। তার মানে আমার তো জিএটি যেটা হচ্ছে রেস্টোরেটিভ টাইপ, সেখানে একটু বেশি দরকার, রেস্টোরেশন যেখানে থাকবে সেখানে কম্প্রেসিভ স্ট্রেংথটা বেশি দরকার। টেন্সাইল স্ট্রেংথটাও ঠিক সেরকম, যে এখানে হচ্ছে 6.6 আর লুটিং এর হচ্ছে 6.2 মেগাপ্যাসকেল। হার্ডনেস, এটা হচ্ছে লেস হার্ডার দেন সিলিকেট, ঠিক আছে। এবং ফার লোয়ার কম্পেয়ার টু কম্পোজিট, অর্থাৎ কম্পোজিটের যে হার্ডনেসটা আরও বেশি, ঠিক আছে। তাহলে ফার লোয়ার হোয়েন কম্পেয়ার টু কম্পোজিট। ফ্র্যাকচার টাফনেস, সেটা হচ্ছে যে কম্পোজিটের থেকে অনেক বেশি ইনফিরিয়র, ঠিক আছে, ফার ইনফিরিয়র, মানে হচ্ছে ফ্র্যাকচার টাফনেসও অনেক বেশি কম্পোজিটটা হচ্ছে বিশেষ করে অনেক বেশি, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক বেশি, এটা মানে মাথায় রাখতে হবে। এছাড়াও কি আছে, ধরো ইলাস্টিক মডুলাস যেমন হচ্ছে এটার হাফ অফ দ্য জিঙ্ক ফসফেট সিমেন্ট, অর্থাৎ জিঙ্ক ফসফেট সিমেন্টের অর্ধেক ইলাস্টিক মডুলাস। ওয়্যার রেজিস্ট্যান্স কি? এটা হচ্ছে আমাদের ওই টুথব্রাশ এবং অক্লুজাল ওয়্যারের কিন্তু খুব বেশি সাসেপ্টেবল, তার মানে হচ্ছে আমাদের যে ব্রাশ করি ঘষার মাজার কারণে আমাদের কিন্তু লস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো সলিউবিলিটি হচ্ছে যে, এবং ডিসইন্টিগ্রেশন সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের সলিউবিলিটি হাই, হ্যাঁ, এবং শুরুতে যখন ইনিশিয়ালি, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্টসগুলো রিলিজ আমরা দেখছি বিভিন্ন রকম আয়নগুলো, যেমন অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস, ফ্লোরাইড, এই বিভিন্ন আয়নগুলো হচ্ছে রিলিজ হচ্ছিল। এই জন্য এটা হচ্ছে ইনিশিয়ালি এটা কিন্তু অনেক বেশি, এবং এই পুরো সেটিংটা কমপ্লিট হতে 24 ঘন্টা টাইম লাগে, মানে পুরো সেটিং কমপ্লিট হতে তুমি সেট করার পর 24 ঘন্টা টাইম লাগে আসলে। এবং সেই টাইমটা হচ্ছে আমাদেরকে মুখে এই স্যালাইভা থেকে প্রিভেন্ট করতে হবে, স্যালাইভা ওয়াটার এগুলো যাতে না আসে। ওকে, এবার দেখো অ্যাডহেশন হচ্ছে যে আমাদের এই গ্লাস অ্যানামেল সিমেন্ট হচ্ছে এনামেল এবং ডেন্টিনে খুব ভালোভাবে অ্যাডহিয়ার করে, ওয়েল অ্যাডহিয়ারেন্স হয় এখানে, ঠিক আছে। এবং এই যে মেকানিজমটা আমাদের জানতে হবে যে এটা আসলে কীভাবে হয়। তো প্রথম কথা হচ্ছে গ্লাস অ্যানামের যে বন্ডিং, সেটা হচ্ছে একটা কেমিক্যাল টুথ স্ট্রাকচার, মানে কেমিক্যালি বন্ড করে টুথ স্ট্রাকচারের সাথে। তো এটার হচ্ছে এক্স্যাক্ট মেকানিজম আমরা জানি না, কিন্তু সেই জিনিসটা জানি, সেটা হচ্ছে যে আমাদের এই রিয়াকশন হচ্ছে কার্বক্সিল গ্রুপ, আমাদের যে পলিঅ্যাসিড পড়ছিলাম, লিকুইডের মধ্যে যে পলিঅ্যাসিড থাকে, সেটা কার্বক্সিল গ্রুপের সাথে আমাদের টুথের এনামেল এবং ডেন্টিনের যে ক্যালসিয়াম সেটার সাথে বাইন্ড করে, ঠিক আছে। কি বললাম, যে আমাদের পলি অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে এই এনামেল এবং ক্যালসিয়াম, মানে এনামেল এবং ডেন্টিনে থাকা ক্যালসিয়াম বাইন্ড করে। এখন তোমরা চিন্তা করো ক্যালসিয়াম আয়ন কোথায় বেশি থাকে, এনামেলে নাকি ডেন্টিনে? অবভিয়াসলি এনামেলে ক্যালসিয়াম আয়ন বেশি থাকে, সেই জন্য এনামেলের এই বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয়। এবার দেখো অ্যাস্থেটিক্সের মধ্যে অ্যাস্থেটিক্স যদি আমরা বলি, সেটা হচ্ছে ইনফিরিয়র টু সিলিকেট অ্যান্ড কম্পোজিট, ঠিক আছে। এটা কিন্তু মানের দিক থেকে একটু কম, লোয়ার জিএসিটা। আচ্ছা, কারণ কি এখানে ল্যাক অফ ট্রান্সলুসেন্সি কম থাকে, এবং এখানে রাফ সারফেস স্ট্রাকচার থাকে, ওকে। কিন্তু সুবিধা কি, এটার সাথে তোমার হচ্ছে বিভিন্ন শেডস অ্যাভেলেবেল আছে, বিভিন্ন শেড তুমি কালার অ্যাড করে করে তোমার পেশেন্টের চয়েস অনুযায়ী বা তার টুথের কালার অনুযায়ী মিক্স করে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো বায়োকম্প্যাটিবিলিটি হচ্ছে যে আমাদের এই রেসপন্সটা হচ্ছে মাইল্ড, হ্যাঁ, এবং এই রেসপন্সটা বলা সেভাবে, দেখো আমরা পড়ছিলাম জিঙ্ক অক্সাইড ইউজিনালে হচ্ছে লিস্ট রেসপন্স পাওয়া যায় বা লিস্ট রেটিং সেম, আর জিঙ্ক ফসফেট হচ্ছে গ্রেটার রেসপন্স, কারণ এই জিঙ্ক ফসফেট থেকে আসে কি ফসফরিক অ্যাসিড, তাই না, ফসফরিক অ্যাসিড আসে, এবং এটা হচ্ছে পিএইচ এর পরিমাণটা কম থাকে, এবং এটা হচ্ছে আমাদের টুথ ইরিটেশন করে, পালপ ইরিটেশন করে। কিন্তু জিআইসিটা হচ্ছে কি করে, জিআইসিটা হচ্ছে এর মাঝামাঝি আছে। তবে জিআইসি বা গ্লাস অ্যানামেল টাইপ 2টা টাইপ 1-এর থেকে আরও বেশি বায়োকম্প্যাটেবল, ঠিক আছে, আরও বেশি, কারণ এটা এই জিনিসটা তো সরাসরি আমার মুখে এক্সপোজার হচ্ছে, ঠিক আছে, এই জন্য, হ্যাঁ। এবং দেখো এখন বলতে পারি এটা কেন আসলে, কারণ হচ্ছে আমাদের যে টাইপ 2 আমাদের 3টা টাইপ আছে, তাই না, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 মানে হচ্ছে লুটিং, টাইপ 2 হচ্ছে রেস্টোরেটিভ, এবং টাইপ 3 হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে কি বেজেস অ্যান্ড লাইনার্স।
আচ্ছা, এই যে টাইপ 1 সেখানে পাউডার লিকুইড রেশিওটা কি থাকে, এটা কম থাকে, ঠিক আছে। পাউডার লিকুইড রেশিও কম মানে হচ্ছে পাউডার কম, ফলে লিকুইড বেশি। লিকুইড বেশি থাকার কারণে কি হচ্ছে, এখানে অ্যাসিডের পরিমাণটা বাড়তেছে, তাই না? কারণ পাউডার লিকুইডের মধ্যে কি আছে, লিকুইডের মধ্যে অ্যাসিড আছে, অ্যাসিডের পরিমাণটা বাড়তেছে, ফলে আলটিমেটলি এটার রেসপন্সটা বেশি হবে। এই জন্য এটাকে লেস বায়োকম্প্যাটেবল, ঠিক আছে। আচ্ছা, তো এইটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করব, পাল্প প্রোটেকশন দিব অবশ্যই। এই পাল্প প্রোটেকশনের জন্য আমাদের কি দরকার, আমাদের একটা স্মিয়ার লেয়ার। দেখো আমাদের যখন কাজ করি, আমরা যখন ডিপ ক্যাভিটিতে যাই, তখন হচ্ছে এখানে একটা স্মিয়ার লেয়ার তৈরি হয়, ঠিক আছে। স্মিয়ার লেয়ারটা হচ্ছে একটা টুথের একটা প্রোটেক্টিভ লেয়ার। যখন আমরা ভিতরে যাই কাটতে 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 গভীর করতে করতে, তখন একটা স্মিয়ার লেয়ার পড়ে, যেটা হচ্ছে বাইরে যে অ্যাসিড এবং ফ্লুইড পেনিট্রেশনে বাধা দেয়, ব্লক করে ফেলে টুথ সারফেসকে। তো এই জিনিসটাকে আমরা কি করব না, ডিপ ক্যাভিটির সময় আমরা এটাকে রিমুভ করব না, শুড নট বি রিমুভড, ঠিক আছে। কারণ এটা নিজেই একটা পাল্প প্রোটেকশন দিবে, হ্যাঁ। এবং সাথে সাথে আমরা কি করব, সেটা হচ্ছে একটা থিন লেয়ার অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট তোমরা জানো যেটা খুব ভালো একটা সিমেন্ট, যেটা হচ্ছে আমাদের একদম পাল্পের জন্য খুবই একটা ভালো, পাল্পের মেনটেনের জন্য ভালো একটা সিমেন্ট। এবার দেখি আমরা যে অ্যান্টি ক্যারিওজেনিক প্রপার্টি, অ্যান্টি ক্যারিওজেনিক প্রপার্টিস আছে এর। আচ্ছা, আগে বুঝতে হবে আমাদের ক্যারিজ কীভাবে হয়। ধরো এইখানে হচ্ছে যে তুমি হচ্ছে দীর্ঘদিন যাবত ধরো ব্রাশ করতেছো না, ওরাল ক্যাভিটির মানে তোমার পুর ওরাল হাইজিন আছে, বা তোমার হতে পারে যে কোনো পেশেন্টের, যে কোনো মানুষের, আমাদের যে কারো হতে পারে। তো প্রথমে হচ্ছে প্যালিকল জমা হয়, প্যালিকল। প্যালিকল মানে কি, এখানে হচ্ছে তোমার আমাদের ফুড ডিব্রিজ, তারপর হচ্ছে স্যালাইভের যে প্রোটিন আছে, তারপর হচ্ছে স্কমাস্ট সেল, ওরাল এপিথেলিয়ামের যে সেলগুলো, মানে আমাদের মুখের যে শেডিং হয় সেলগুলো, এগুলো সব জমা হয় এখানে। সেখানে ব্যাকটেরিয়া বা বাজিরা এসে বাসা বাঁধে এবং সেটা হচ্ছে বাচ্চা কাচ্চা পয়দা করে, ফলে আলটিমেটলি এখানে প্যালিক্যাল ফর্মেশন হয়। যত দিন যায় সেখান থেকে প্লাগ, পরবর্তীতে ক্যালকুলাস, যখন ক্যালসিয়াম আয়ন জমা হয় মিনারেলাইজড হয়। ওকে, তো এই প্লাগের পর কি হয়, যে এখানে এই ব্যাকটেরিয়াগুলো তোমার হচ্ছে এই যে কার্বোহাইড্রেট জাতীয় ফুড যদি তুমি বেশি খাও, ভাত রুটি এইসব মিষ্টি টিষ্টি, এগুলো খেলে কি হয়, এটা হচ্ছে এগুলোকে অ্যাসিড তৈরি করে, ফার্মেন্ট করে অ্যাসিড তৈরি করে। অ্যাসিডটা হচ্ছে এই টুথ সার্ফেসকে ডিজলভ করে, ঠিক আছে, টুথকে এনামেলকে ডিজলভ করে দেয় এবং করে 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 গভীরে চলে যায়। এই হচ্ছে মূলত ক্যারিজের মেন কথা। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই যে ব্যাপারটা হচ্ছে, এইখানে মেন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে অ্যাসিড প্রোডাকশন, তাই না? ব্যাকটেরিয়া অ্যাসিড প্রোডাকশন করতেছে। আচ্ছা, তো ব্যাকটেরিয়া অ্যাসিড প্রোডাকশন করলে এই টুথ সার্ফেস লস হয়। কিন্তু আমরা যদি দেখো যে ক্যালসিয়াম আমাদের টুথের এনামেলের বাইরের স্তর, সেটা হচ্ছে কি থাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। এই অ্যাপাটাইট ক্রিস্টালের সাথে যদি মানে এইখানে যদি আমরা ফ্লোরাইডের টুথপেস্ট বা ফ্লোরাইডের সিমেন্ট আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে এই যে ফ্লোরাইড থাকে, এই ফ্লোরাইডটা কী করবে, এই ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইটের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম ফ্লুরো অ্যাপাটাইট তৈরি করবে, ঠিক আছে। তাহলে কী তৈরি করবে, ক্যালসিয়াম ফ্লুরো অ্যাপাটাইট, যেটা হচ্ছে মোর রেজিস্ট্যান্স টু অ্যাসিড, যেটা হচ্ছে মোর রেজিস্ট্যান্স টু অ্যাসিড লিখে দিই, যেটা হচ্ছে অ্যাসিডের প্রতি অনেক বেশি রেজিস্ট্যান্স। তাহলে মোর রেজিস্ট্যান্স টু অ্যাসিড, ঠিক আছে, মোর রেজিস্ট্যান্স টু অ্যাসিড। এই জন্য কি সুবিধা, যে এটা সহজে ডিজলভ করতে পারে না, হ্যাঁ। আচ্ছা, এবং এই একটা ব্যাপার, আরেকটা জিনিস কীভাবে করে, সেটা হচ্ছে আমরা যখন এখানে বন্ডিং হয়, আমরা দেখছি বন্ডিংটা কেমন, সেটা হচ্ছে একটা কেমিক্যাল বন্ডিং। এই কেমিক্যাল বন্ডিংয়ে যে অ্যাডহেসিভ যে ইফেক্ট, এই কারণে হচ্ছে পটেনশিয়াল ফর রিডিউসিং ইনফিল্ট্রেশন অফ ওরাল ফ্লুইডস। এই যে ধরো এই জায়গাটায়, ধরো এই জায়গাটা আমার ক্যাভিটি ক্যারিজ হয়েছে, এটাকে ক্লিন করে এই যে নীল কালারের যেটা দেখতেছো, ব্লু কালার, এইটা হচ্ছে আমি ধরো সিমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, ফ্লোরাইড সিমেন্ট মানে জিএসি দিয়ে দিলাম। তো জিএসি দিয়ে দেওয়ার পরে জিএসি দিয়ে দেওয়ার পরে সেই জায়গাটা তো খুব ভালোভাবে অ্যাডহিয়ার করছে বা বন্ড হচ্ছে, এই জায়গায় তো আর সহজে ফ্লুইড, ওরাল ফ্লুইড প্রবেশ করতে পারবে না, এবং আলটিমেটলি সেকেন্ডারি ক্যারিজ মানে দ্বিতীয়বার ক্যারিজ হওয়ার চান্সটাও কমে গেল। ওকে, তাহলে কি বললাম, যে একটা হচ্ছে ফ্লোরাইড রিলিজ করতেছে, ফলে হচ্ছে তোমার টুথ সারফেসটা হচ্ছে মোর রেজিস্ট্যান্স টু অ্যাসিড হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে হচ্ছে যে আমাদের অ্যাডহেসিভ প্রপার্টি মানে অ্যাডহেসিভ ইফেক্টের কারণে এইটা টুথপেস্টের সাথে খুব ভালোভাবে বন্ড করতেছে। ওকে, তাহলে এবার দেখবো আমরা যে ম্যানিপুলেশন ব্যাপারটা কি। ম্যানিপুলেশন হচ্ছে, আমি ম্যানিপুলেশনকে আর একটাভাবে বলতে পারি, সেটা হচ্ছে প্রিপারেশন, ঠিক আছে। আমি হচ্ছে প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, তো প্রস্তুতিটা কি, আমি হচ্ছে এখানে যেহেতু একটা রেস্টোরেটিভ জিআইসি, হ্যাঁ, মানে একটা রেস্টোরেশন তৈরি করব, বা একটা জিআইসি রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল যেটা আছে টাইপ 2, সেটা দিয়ে আমি কাজ করব। তাহলে আমাকে কিছু আগে থেকে কিছু কাজ করে নিতে হবে, বা প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। যেমন কি কি প্রিপারেশন, প্রথম হচ্ছে কন্ডিশনিং অফ দ্য টুথ সারফেস, প্রপার ম্যানিপুলেশন, প্রোটেকশন অফ সিমেন্ট ডিউরিং সেটিংস, এবং হচ্ছে ফিনিশিং। ওকে, তো আমরা দেখি একে একে, যেহেতু প্রিপারেশন অফ দ্য টুথ সারফেসের প্রিপারেশন আমরা কিভাবে নিব, সেটা হচ্ছে যে টুথটাকে হচ্ছে আগে ক্লিন করতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা জানি যে গ্লাস অ্যানোয়ার সিমেন্ট হচ্ছে আমাদের টুথের সাথে একটা
কেমিক্যাল বন্ড করে, তাই না? কেমিক্যাল বন্ডিংয়ের মাধ্যমে যুক্ত হয়। তো কেমিক্যাল বন্ডিং হওয়ার জন্য টুথ সারফেসের সাথে আমাদের এই সিমেন্টের, অর্থাৎ টুথ সারফেসের সাথে সিমেন্টটার সংযোগটা খুব ভালো হওয়া দরকার, ঠিক আছে? সিমেন্টের সাথে টুথ সারফেস যাতে খুব ভালোভাবে অ্যাটাচড হয়, বন্ড হয়, জন্য এটাকে ক্লিন করতে হবে, দ্যাট ইজ ক্লিন ফর ইফেক্টিভ অ্যাডিশন অফ সিমেন্ট। আচ্ছা, তো দেখো যে আমরা যখন এখানে বলছি যে আমরা যখন এটাকে ক্লিন করি, আস্তে আস্তে যখন নিচের দিকে যেতে থাকি, তখন হচ্ছে এই ভিতরের দিকে একটা স্মিয়ার লেয়ার তৈরি হয়, ঠিক আছে? এটা একটা প্রোটেক্টিভ লেয়ার। টুথ, এই যে ধরো এটা হচ্ছে একটা স্মিয়ার লেয়ার, মানে তুমি যখন কাট করতেছো টুথটাকে বা কোনো প্রিপারেশন করতেছো, ডেন্টাল প্রসিজারে যাচ্ছ, তখন হচ্ছে আহ, এই এই যে বিভিন্ন ফ্লুইড আসে, তারপর হচ্ছে যে পার্টিকেলগুলো আসে, এগুলো যেন টুথের ভিতরে প্রবেশ না করে, এই জন্য টুথ কী করে, একটা স্মিয়ার লেয়ার তৈরি করে, উপরে একটা স্মিয়ার লেয়ার। সেই স্মিয়ার লেয়ারটা হচ্ছে এখানে আমার রিমুভ করতে হবে। যদি আমি দেখো যে স্মিয়ার লেয়ার প্রেজেন্ট আফটার ক্যাভিটি প্রিপারেশন টেন্ডস টু ব্লক দ্য টুথ সারফেস। তো এটা কী করে, এটা আসলে ওর ভালোর জন্য টুথ সারফেসটাকে ব্লক করে দেয়, যাতে করে এই ফ্লুইড পার্টিকেলস খারাপ কিছু না ঢুকতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা কী করবো, আমরা যেহেতু এখানে বন্ডিং নিয়ে কাজ করতেছি, অ্যাডহেসিভ বন্ডিং, তো অ্যাডহেসিভ বন্ডিংয়ের জন্য আমরা যদি খুব স্ট্রং বন্ডিং চাই, সেই ক্ষেত্রে এটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, যদি একটু আগে আমরা পড়ছিলাম যে এইখানে লিখছে যে আমাদের স্মিয়ার লেয়ারটাকে দূর করা যাবে না পাল্প প্রোটেকশনের ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে দুইটা মনে হচ্ছে না, দুইটা উল্টা কথা বা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে গেল। একটা বলছে পাল্প প্রোটেকশনে, বলছে স্মিয়ার লেয়ার শুড নট বি রিমুভ, তাই না? আচ্ছা, পার্থক্য হচ্ছে, দেখো এইখানে শুরুতে বলা আছে এই কথাটা, ইন ডিপ ক্যাভিটি, ঠিক আছে? ইন ডিপ ক্যাভিটি, ইন ডিপ ক্যাভিটিস, এটা হচ্ছে আমার ডিপ ক্যাভিটির ক্ষেত্রে। যদি ক্যাভিটি খুব বেশি ডিপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্মিয়ার লেয়ারটাকে রাখবো, ঠিক আছে? এখানে লিখে রাখছি যে আমরা যদি যদি আমাদের ক্যাভিটিটা ডিপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্মিয়ার লেয়ারটাকে রাখবো, আর নর্মাল ক্যাভিটির ক্ষেত্রে আমরা স্মিয়ার লেয়ারটাকে রাখবো না, হ্যাঁ? আচ্ছা, কারণ যদি বেশি গভীর হয়ে যায় বা ডিপ ক্যাভিটি হয়ে যায়, সেক্ষেত্রে সিমেন্টের থেকে যে হার্মফুল যে কেমিক্যালসগুলো আছে, সেগুলো হচ্ছে টুথের ভিতরে চলে যাবে। আচ্ছা, এই যে ক্লিন করার যে প্রসেসটা, এটাকে হচ্ছে আমরা অ্যাচিভ করতে পারি কয়েকটা উপায়। যেমন হচ্ছে এখানে আমরা কী দেবো, এখানে হচ্ছে আমরা কটন পিলেট অথবা পিউমিক স্লারি দিয়ে এটাকে কী করবো, রাবিং করবো, ঘষবো, সহজ কথা, রাবিং মানে ঘষা, ঠিক আছে? এরপর হচ্ছে ইচিং করবো 10%, 10% অ্যাক্রিলিক অ্যাসিড অথবা 37% ফসফরিক অ্যাসিড। এইগুলো তোমরা এসেও দেখছো কম্পোজিটের সময়ও সেম জিনিস দিয়েই কিন্তু আমরা এগুলো করতাম, কন্ডিশনিং করতাম, বা আমরা বলতাম ইচিং করতাম আর কি, ঠিক আছে? তো এই কন্ডিশনিংয়ের জন্য কি 10% পলিঅ্যাক্রিলিক অ্যাসিড অথবা 37% ফসফরিক অ্যাসিড দিয়ে 10 থেকে 20 সেকেন্ড প্রথম ইচিং করতে হবে বা কন্ডিশনিং করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী সেম টাইম, অর্থাৎ এই 20 সেকেন্ড আবার কী করতে হবে, ওয়াটার দিয়ে রিন্স করতে হবে, পানি দিয়ে ধুতে হবে, হ্যাঁ? যদি যদি এখানে ধরো বেশি মানে একটা ভেরি ডিপ ক্যাভিটি হয়ে যায়, ভেরি ডিপ এরিয়া, সেখানে প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কী করব, যে প্রিপারেশন শুড বি প্রোটেক্টেড বাই ড্যাম অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ড্যাম দিয়ে নেব আমরা, যদি খুব বেশি ভেরি ডিপ এরিয়া হয়, হ্যাঁ? আচ্ছা, তো কি হয় যে আমাদের এই কন্ডিশনিংয়ের পর, রিন্স করার পর, আমরা সারফেসটাকে ড্রাই আউট করি, ঠিক আছে? ড্রাই করি মানে একটু শুকাই ফেলি, যাতে পানি টানি স্যালাইভা বলে কিছু না থাকে। তোমরা অলরেডি জানো যে গিলাস আমার কিন্তু সেন্সিটিভ, তাই না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এমন করবো না যে আমরা ডিসিকেট করে ফেলবো না, আমরা শুষ্ক মানে একদম শুষ্ক করে ফেলবো না, ঠিক আছে? আমরা শুষ্ক করে ফেলবো না। আচ্ছা, এই জন্য আমরা কি করবো, যে ইট শুড বি কেপ্ট ফ্রি অফ স্যালাইভা অ্যান্ড ব্লাড, হ্যাঁ? এই কথাগুলো এখানে বলেছে যে ফ্রি অফ স্যালাইভা অ্যান্ড ব্লাড অ্যান্ড দেয়ার উইল বি ইন্টারফেয়ার বন্ডিং। আমাদের যদি স্যালাইভা এবং ব্লাড চলে আসে, তাহলে আমাদের বন্ডিং ইন্টারফেয়ার করবে। সুতরাং যদি এমন হয়ে যায় কোনো কারণে যে ইফ কন্টামিনেটেড দ্য হোল প্রসিজার ইজ রিপিটেড, যদি কোনো কারণে এই আবার যদি স্যালাইভা বা ব্লাড চলে আসে, সেক্ষেত্রে পুরো প্রসেসটাকে আবার রিপিট করতে হবে, এই যে ইচিংয়ের কাজটাকে রিপিট করতে। এবার দেখো প্রফেশনাল মিক্সিং, তো আমাদের ম্যানুফ্যাকচাররা কী করে, এখানে রেকমেন্ডেড থাকে, তারা রেকমেন্ডেশন দিয়ে দেয় যে ভাই এভাবে এভাবে আপনি মিক্স করবেন, মানে এত অনুপাতে এত P/L এত রেশিওতে আপনি মিশাবেন, ঠিক আছে? তো আমরা নর্মালি যেটা বেসিক বুঝি, সেটা হচ্ছে যে গ্লাস আয়রন টাইপ 1, যেটা টাইপ 1 মানে হচ্ছে যেটা হচ্ছে লুটিং, সেটার পাউডার রেশিওটা কম হয়, তাই না? পাউডার লিকুইড রেশিওটা টাইপ 2 এর থেকে কম হয়। আচ্ছা, এবার দেখো যে তো পরবর্তী যেটা বলছে যে ময়েশ্চার যদি থাকে, ময়েশ্চার কন্টামিনেশন হয় কোনো কারণে, যে ময়েশ্চার কন্টামিনেশন হলে সেটা কিন্তু আমাদের অ্যাসিড ওয়াটার ব্যালেন্সটাকে করে দেয়,
অল্টার করে দেয়, কারণ দেখো আমাদের লিকুইডের মধ্যে অলরেডি কি আছে, অ্যাসিড এবং ওয়াটার আমরা পড়ছি, পলিঅ্যাক্রিলিক উইথ পলিমার উইথ এটিকনিক ম্যালিক ট্রাইকার্বলিক অ্যাসিড, এগুলো আমরা পড়ছি না। আচ্ছা, তো ওয়াটার থাকে, অ্যাসিড থাকে, এগুলোর ব্যালেন্সটাকে ইমব্যালেন্স করে দেয় আর কি, ব্যালেন্সটাকে ঠিক রাখে না। হ্যাঁ, তো এই জন্য আমাদের কী করা হয়, মোস্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে দিয়ে দেয়, মোটামুটি তুমি হচ্ছে দেখবে যে সাথে পেয়ে যাবা। হ্যাঁ, প্লাস্টিকের স্কুপ দিয়ে দেবে, এবং স্কুপ দিয়ে তুমি মেপে নিতে পারবা। যে স্কুপটা হচ্ছে এরকম দেখাই, কই গেল, where it is, আচ্ছা এই, আচ্ছা স্কুপের ছবি একটা ছিল, একটু দেখি আছে কিনা। এই যে দেখো এখানে স্কুপ দেওয়া আছে, একটা সহজ কথা চামচ দেওয়া আছে। স্কুপ মানে মাপার জন্য স্কুপ দেওয়া থাকে। ওকে, তো এবার দেখো যে এটা বুঝলাম, এবং এখানে আমাদের কি করতে হবে, একটা স্টিফ স্প্যাচুলা নিতে হবে, প্লাস্টিক অথবা মেটাল যেটাই হোক না কেন, বাট স্টিফ হতে হবে, স্টিফ স্প্যাচুলা আর মেটাল স্প্যাচুলা। এবার দেখো যে এরকম নিলাম। ম্যানুয়াল মিক্সিংটা কীভাবে করবো, প্রথম কথা হচ্ছে যে আমি পাউডার বোতলকে একটু ট্রিম্বল করতে হবে, একটু সামান্য ঝাঁকিয়ে নিতে হবে, ট্রিম্বল করতে হবে। তারপরে কী করবো, পাউডার লিকুইডকে আমরা ডিসপেন্স করবো, জাস্ট প্রিপার টু মিক্সিং, মানে আমি ধরো মিক্স করবো এখন। তো এই দেখো এই পাশে লিকুইড, এই পাশে পাউডারকে নিলাম। হ্যাঁ, এখন এইটাকে কোথায় নিব, এটাকে নিব হচ্ছে নন অ্যাবজর্বেন্ট পেপার প্যাড অথবা কুল আর ড্রাই গ্লাস স্ল্যাব। ঠিক আছে, আমি কুল অথবা ড্রাই গ্লাস স্ল্যাবে অথবা একটা নন অ্যাবজর্বেবল, দেখুন নর্মাল পেপারগুলো সেগুলো কিন্তু অ্যাবজর্বেবল। হ্যাঁ, দেখবা যে এর উপর যদি পানি পড়ে এটা কিন্তু এটা শুষে নেয়। তো এরকম অ্যাবজর্বেবল দেওয়া যাবে না, তো নন অ্যাবজর্বেবল পেপার প্যাড ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে পাউডারটাকে ধরো, এই যে এখানে ধরো এটার পাউডার নিলাম, এটা হচ্ছে লিকুইড। তো এই পাউডারটাকে হচ্ছে কি করতে হবে, একটা ডিভাইড করতে হবে, 2টা বা 3টে ইনক্রিমেন্ট ডিভাইড করে নিতে হবে, 2 to 3 increments, divided into 2 or 3 increments, আর 2 or more increments। ঠিক আছে, এবং প্রত্যেকবার কি করতে হবে, অল্প অল্প করে মিশাতে হবে। হ্যাঁ, বলছে যে এখানে সুন্দর করে কথাগুলো বলা আছে, তোমরা একটু ইউটিউবে দেখে নিবা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যে বলছে ফার্স্ট ইনক্রিমেন্ট ইজ ইনকর্পোরেটলি র্যাপিডলি ইনটু দ্য মিক্স উইথ স্টিভ ব্লেডেড স্প্যাচুলা। ধরো এই যে স্টিভ ব্লেডেড স্প্যাচুলা, বা এই যে একটা স্প্যাচুলা আঁকানোর চেষ্টা করছি, সেটাকে দিয়ে প্রথম ভাগটাকে খুব দ্রুত করে মিশিয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, এবং হচ্ছে এটাকে লার্জ এরিয়াতে স্প্রেড করব না, দুঃখিত, এটাকে আমরা লার্জ এরিয়াতে স্প্রেড করব না, আমরা হচ্ছে অল্প একটু জায়গার মধ্যে করব। ঠিক আছে, এবং হচ্ছে আলটিমেটলি এটা দেখো উইপিং এবং হচ্ছে ফোল্ডিং টেকনিকে করবো। উইপিং বুঝছো তো, এরকম মানে মোছা সুইপিং। হ্যাঁ, সুইপ করে যেভাবে, এভাবে করে ধরো এদিক থেকে এইদিকে নিলা, বা এদিক থেকে এইদিকে নিলে একবার, আবার উঠাইলা, আবার এদিক থেকে এদিকে নিলা, এদিক থেকে এদিকে নিলাম, মানে একটা ডিরেকশনে নিয়ে উঠাই ফেললে আবার নিলা, অর্থাৎ এটা উইপিং করা। হ্যাঁ, আর এটাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা মিক্সিং টাইম দেখি, সেটা হচ্ছে 45 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তো ইনসারশন কী করবে, এবং পরবর্তীতে ক্যাভিটিতে আমরা কী করবো, প্যাকড ইনটু দ্য ক্যাভিটি উইদাউট ডিলে ইউজিং প্লাস্টিক ফিলিং ইনস্ট্রুমেন্টস। আমরা হচ্ছে ডিলে না করে তাড়াতাড়ি করে বসায় ফেলবো। দেখো মেকানিক্যাল মিক্সিং আছে, যেটা আমরা দেখছিলাম যে আমরা প্রি প্রপোর্শনেট ক্যাপসুল ফর্মে পাচ্ছি, পাউডার লিকুইড ফর্মে। তো এই যে প্রি প্রপোর্শনেট, এইটা হচ্ছে কি আমরা ইউজ করি হচ্ছে অ্যামালগাম ট্রাইচুরেটার্সে। ঠিক আছে, অ্যামালগাম ট্রাইচুরেটার্সে বসাইয়ে সেটাকে ইউজ করি, এবং এই ক্যাপসুলের সাথে নজল থাকে, এই যেরকম এই যে ক্যাপসুলগুলো, এর সাথে হচ্ছে নজল থাকবে, এবং যেটা হচ্ছে খুব ইজিলি অ্যাপ্লাই করতে হেল্প করে। হ্যাঁ, তাহলে সো দ্যাট মিক্স ক্যান বি ইনজেক্টেড ডিরেক্টলি ওরার, মানে আমার হচ্ছে তোমার নর্মাল যেটা যে কনভেনশনাল টাইপের, সেটা হচ্ছে মিক্স করার পর আমার প্লাস্টিকের যে ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টটা করে উঠায়, তারপর আবার হচ্ছে টুথের মধ্যে বসানো লাগবে, প্লাস্টিক ফিলিং ম্যাটেরিয়ালস লাগবে। কিন্তু এখানে সব ঝামেলা নেই, একবারে হচ্ছে তুমি অ্যামালগাম ট্রাইচুরেটার বসাইয়া কী করবা, মিক্স করে ওটাকে প্রেস করবে। এই যে দেখছো এখানে গানের মতো যে জিনিসটা আছে, গান, এটা দিয়ে যখন প্রেস করবা তখন হচ্ছে এই নজলের মাধ্যমে তোমার ডিরেক্টলি ওটার ক্যাপটি যে টুথে দিতে চাও সেই টুথে তুমি দিতে পারবা। ওকে, এবং এটার কিছু অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, তাই না? নাহলে তো এটাকে কেন শুধু নিয়ে আসা হয়েছে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে বেটার প্রপোর্শন ডিউ টু কন্ট্রোল পাউডার লিকুইড রেশিও, মানে আমি এখানে খুব স্ট্রিক্টলি মানা হয় পাউডার লিকুইড রেশিওটা। ঠিক আছে, তুমি যখন নিজে মিক্স করতে যাবে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু একটু মিস হতে পারে, পাউডার লিকুইড রেশিওটা ঠিক নাও হতে পারে, এক্স্যাক্ট নাও হতে পারে, কিন্তু এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এছাড়া হচ্ছে লেস মিক্সিং টাইম রিকোয়ার্ড আর কনভেনশনাল ডেলিভারি সিস্টেম কনভেনিয়েন্ট। হ্যাঁ, এই যে কনভেনিয়েন্ট, এই যে খুব সহজে আমি দিতে পারতেছি, এবং লেস মিক্সিং টাইম রিকোয়ার্ড, টাইম কম লাগে। ওকে, তো
তো কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এই সিমেন্টের কোয়ান্টিটি লিমিটেড, অর্থাৎ তুমি ওই ক্যাপসুলের মধ্যে যতটুকু আছে ওইটা দিয়ে তোমার কাজ সারতে হবে, ঠিক আছে? ধরো ছোট্ট ক্যাপসুলের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে তোমার কাজ সারতে হবে, এর বেশি তুমি তার ইউজ করতে পারবে না। আর হচ্ছে শেড সেকশন ইজ লিমিটেড, মানে তুমি যে শেড দিবা ওইটা অত বেশি লিমিটেড না, তোমার ওইটার মধ্যে যেটা থাকবে কালার, যে শেডটা থাকবে সেই শেডটাই তোমাকে দিতে হবে। আচ্ছা দেখো এখানে টাইম দেওয়া আছে, সেটিং টাইম টাইপ 1 এর ক্ষেত্রে হচ্ছে 4 মিনিট 7 মিনিট, আর 2 এর ক্ষেত্রে হচ্ছে 4 to 5 মিনিটস। লুটিংয়ের জন্য যেটা, সেটা একটু টাইম বেশি দিতে হয়, ঠিক আছে? এবার দেখো পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা হলো যে প্রোটেকশন। হ্যাঁ, প্রোটেকশন করবো আমাদের, এই যে ধরো আমি এই সব কাজ করলাম, এখন আমাদের প্রোটেক্ট করতে হবে সিমেন্টটাকে, নাহলে তো সিমেন্টটা হচ্ছে টিকবে না। আচ্ছা, তো ম্যাট্রিক্স দিয়ে দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, ম্যাট্রিক্স ইজ রিমুভ আফটার, দেখো এখানে একটু আচ্ছা, প্রোটেকশন এন্ড শেপিং অফ দ্য সিমেন্ট ডিউরিং সেটিংস। দেখো যে জিআইটি হচ্ছে এক্সট্রিমলি সেনসিটিভ, দেখো এই যে বলছে এক্সট্রিমলি সেনসিটিভ টু এয়ার অ্যান্ড ওয়াটার ডিউরিং সেটিং। এই জন্য কী করতে হবে আমাদেরকে? হচ্ছে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট আমরা কীভাবে করবো? প্রোটেক্ট করার ওয়ে কি? সেটা হচ্ছে যে কয়েকটা ওয়ে আছে এখানে। সেটা হচ্ছে দেখো, প্রোটেক্ট সিমেন্ট ফ্রম এনভায়রনমেন্ট ওয়াইল সেটিংস, প্রথম কথা। তারপর হচ্ছে প্রোটেক্ট ম্যাক্সিমাম কন্ট্রোল সো দ্যাট দ্য মিনিমাম ফিনিশিং ইজ রিকোয়ার্ড, এবং হচ্ছে যে এনশিওর অ্যাডাপ্টেশন ডিউ টু ওয়াল অফ দ্য ক্যাভিটি। ওকে, তাহলে আমার কি করতে হবে? দেখো এখানে হচ্ছে আমি প্রোটেক্টিভ ভার্নিশ দিয়ে দিতে পারি, ভার্নিশ। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ভার্নিশ দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে কমার্শিয়ালি অ্যাভেলেবল সার্ভিক্যাল ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দিয়ে দেখো এখানে বসাই, এগুলো একটু বসাই আমি একবারে আটকাই দিচ্ছি, ফলে হচ্ছে এখানে স্যালাইভা ব্লাড কোনো কিছু আসতে পারবে না, এয়ারের সংস্পর্শে আসবে না। হ্যাঁ, এই কাজটা করতে পারি। আচ্ছা, তো প্রোটেকশনের জন্য আমরা কি করতে পারি? যে ভার্নিশ দিতে পারি, ঠিক আছে? সাপ্লাইড বাই ম্যানুফ্যাকচার, এমন একটা বোতলে দেখতে একটা কাপ সিরাপের মতো লাগে, এই বোতলের মধ্যে হচ্ছে ভার্নিশ থাকবে, এই ভার্নিশটা হচ্ছে ম্যানুফ্যাকচার অনেক সময় দিয়ে দেয়, তো সেটা দিয়ে আমি এটাকে প্রোটেক্ট করতে পারি। এছাড়াও কি আছে? যে আনফিল্ড রেজিন, লাইট কেউ রেজিন বন্ডিং এজেন্ট ইউজ করতে পারি। এছাড়া হচ্ছে কোকো বাটার, পেট্রোলিয়াম জেলি। ধর আমার কাছে আর কোনো উপাদান নেই, ওয়ে নেই, তো সেক্ষেত্রে আমি কোকো বাটার অথবা পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারি। আচ্ছা, তো এখানে কি বলছে? যে this protects the cement from drying while the dentist procedures with the finishing. যখন আমি ধরো ফিনিশিং করব, এই সময় কি হয়? ফিনিশিং হচ্ছে এখানে ড্রাই আউট হয়ে যেতে পারে, শুষ্ক হয়ে যেতে পারে, এই জিনিসটাও প্রিভেন্ট করবে আমাদের যে এগুলো আছে ওইগুলো। হ্যাঁ, এই যে কোকো বাটার, পেট্রোলিয়াম জেলি, এগুলো। দেখো মজার জিনিস কি, যদি আমাদের প্রোটেক্ট করতে আমরা ফেল হই, সেক্ষেত্রে কী হতে পারে? ড্রাই হয়ে যাবে, তাই না? এবং ড্রাই হলে সেখানে একটা চলকি বা একটা ক্রেস সারফেস তৈরি হবে, ক্রেস সারফেস বা চলকি সারফেস তৈরি হবে, দানা দানা গুঁড়ো গুঁড়ো একটু এরকম রাফ সারফেস তৈরি হবে, চলকি আর ক্রেস সারফেস। তো এই ক্রেস সারফেস বা চলকি সারফেস হওয়ার কারণ হচ্ছে তিনটা হতে পারে। সেটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট প্রোটেকশন অফ ফ্রেশলি সেট সিমেন্ট, ঠিক আছে? আমি ইয়ার থেকে সিমেন্টটাকে ঠিকমতো প্রিভেন্ট করতে পারিনি, সেক্ষেত্রে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে লো পাউডার লিকুইড রেশিও, এবং আরেকটা হচ্ছে ইমপ্রপার ম্যানিপুলেশন, যদি আমি ম্যানিপুলেশনটা ঠিকমতো না করি, ঠিক আছে? তাহলে প্রথম কজটা, সেটা হচ্ছে খুব কমন কজ, সেটা হচ্ছে কি আমি বলি আবার, যে ইনঅ্যাডিকুয়েট প্রোটেকশন অফ ফ্রেশলি সেট সিমেন্টস। ফ্রেশলি সেট সিমেন্টের যেগুলো ইয়ার থেকে প্রোটেক্ট করা দরকার ছিল, সেটাকে আমি ঠিকমতো করতে পারতেছি না, এই জন্য হতে পারে। ওকে, এরপর আছে ফিনিশিং বলছে যে ফিনিশিং আমি হচ্ছে মার্জিনগুলোকে ট্রিম করি, ঠিক আছে? কেটে সুন্দর করি। তো আমরা ফিনিশিংয়ের জন্য কী ব্যবহার করতে পারি সেই কথাটা এখানে বলে দিচ্ছে। সেটা হচ্ছে যে হ্যান্ড ইনস্ট্রুমেন্টস আর প্রিফার্ড, এগুলো পছন্দনীয়। টু রোটারি টুলস টু অ্যাভয়েড দ্য ডিচিং অ্যাভয়েড করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে হ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইউজ করব। আচ্ছা, ফার্দার ফিনিশিং ইফ রিকোয়ার্ড ইজ ডান 24 আওয়ার্স, যদি আমাদের আরও বেশি ফিনিশিং লাগে সেক্ষেত্রে 24 ঘন্টা পর আমরা এই কাজগুলো করব। দেখো প্রিকশন কী নিতে হবে, যে সে ব্যাপারটা কি, যে দেখো যে ইফ দ্য লিকুইড কন্টেন্স পলিঅ্যাসিড, যদি আমার লিকুইডে পলিঅ্যাসিড থাকে, সেহেতু আমরা সেটাকে কিসে নিব না? রেফ্রিজারেটরে নিব না, আমরা হচ্ছে এটাকে রেফ্রিজারেটরে নিব না, বাট কুল করব না, ঠিক আছে? তাহলে সেটা কী হয়ে যাবে? সেটা ইট বিকামস মোর ভিসকাস,
দ্য রেস্টোরেশন মাস্ট বি প্রোটেক্টেড ফ্রম ড্রাইং অল টাইমস, এটা তো আগে বলে ফেলছি। এবং গ্লাস স্ল্যাব, এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা প্রথম কথাটার সাথে অনেকটা চাই। সেটা হচ্ছে এখানে আমাদের বলছে আমরা এটাকে রেফ্রিজারে রাখবো না, রেফ্রিজারেটরে রাখবো না, ঠান্ডা করবো না। এই ঠান্ডা করাটা আরেকটা ভাবে হতে পারে, সেটা হচ্ছে গ্লাস স্ল্যাব। আমি যদি এমন একটা গ্লাস স্ল্যাব ইউজ করি, কুল গ্লাস স্ল্যাব, যেটা ছিল হচ্ছে ফ্রিজে ছিল, ঠিক আছে, গ্লাস স্ল্যাব শুড নট বি অ্যালাউড টু ডিউ পয়েন্ট below dew point as moisture may condense on the slab and change in the acid water balance। ধরো এখানে তুমি হচ্ছে যখন একটা ঠান্ডা এসে বা কুল গ্লাস স্ল্যাবে কি নিলে, লিকুইডটা নিলা, লিকুইডের মধ্যে কি আছে, ওয়াটার আছে, তাই না, ওয়াটার আছে, অ্যাসিড আছে। সেই ওয়াটার কি করবে, ওয়াটার হচ্ছে কনডেন্স হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে। হ্যাঁ, ওয়াটার হবে কনডেন্স, আর অ্যাসিডগুলো তাহলে কি হয়ে যাবে, ভিসকাস হয়ে গেল, ভিসকাস ঘন হয়ে গেল, অ্যাসিডগুলো হচ্ছে হলো ভিসকাস। এই ব্যাপারটা এখানে তখন ঘটবে। আচ্ছা, এবার আমরা দেখি যে আমরা দুই রকমের টাইপের কিন্তু সিমেন্ট পড়ছিলাম, সেটা হচ্ছে জেএসের মধ্যে, সেটা হচ্ছে প্যাকেবল এবং ফ্লোয়েবল, ভিসকোসিটির উপর ডিপেন্ড করে, তাই না, অ্যাকর্ডিং টু ভিসকোসিটি সেটা হচ্ছে প্যাকেবল এবং ফ্লোয়েবল। আচ্ছা, প্যাকএবল মানে কি, প্যাক করা, প্যাক হয়ে আছে কোনো কিছু, মানে ভিসকাস যে জিনিসটা, যে ডো লাইক কনসিস্টেন্সি, এটা অ্যাভেলেবেল। অ্যাট চিপার অল্টারনেটিভ টু কম্পোজিট স্যান্ড হচ্ছে কম্পোমার। আমরা ধরো কম্পোজিট এবং কম্পোমারের কাছাকাছি রেজাল্ট পেতে বা এরকম এর চেয়ে অনেক চিপার, যে এটা গ্লাস আয়নামার ফ্লোয়েবলটা ইউজ করতে পারি, সরি প্যাকেবলটা ইউজ করতে পারি। তো প্যাকেবলটা মেনলি ইউজ করা হয় কোথায় কোথায়, হচ্ছে পেডিয়াট্রিক্স এবং জেরিয়াট্রিক্স, ঠিক আছে। পেডিয়াট্রিক্স হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, জেরিয়াট্রিক্স মানে বয়স্কদের ক্ষেত্রে আর কি, এতটুকু জানলেই হবে। তো এছাড়া ইন্টারমিডিয়েট ম্যাটেরিয়ালস হিসেবে আমরা এটাকে ইউজ করি। হ্যাঁ, এছাড়া হচ্ছে পার্মানেন্ট রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস ইন নন স্ট্রেস জোন, এছাড়া হচ্ছে অ্যাজ এ কোর ম্যাটেরিয়াল। আচ্ছা, এর অ্যাডভান্টেজগুলো কি, এর অ্যাডভান্টেজ হচ্ছে এটার হচ্ছে বেটার ওয়্যার রেজিস্ট্যান্স, হায়ার ওয়্যার রেজিস্ট্যান্স দেন কনভেনশনাল জিআইসিস। প্যাকেবল, প্রেসেবল এবং কন্ডেন্সেবল, আমি খুব সহজে এটাকে প্যাকেবল, প্রেসেবল, কন্ডেন্সেবল, আমার এই ঝামেলা অত বেশি লাগবে না, যে পাউডার মিশাও মিশাও, তারপর হচ্ছে ম্যানিপুলেট করো ঠিক মতো টাইম মতো, তারপর আবার হচ্ছে সেটাকে প্যাকিং করো, টুথের মধ্যে বসা, এত কিছু লাগবে না। এছাড়া হচ্ছে ফ্লোরাইড রিলিজ করে, সেটা কনভেনশনাল করে, আর হচ্ছে সিম্পল টু প্লেস, ইজি স্টেপ, একটা স্টেপই তুমি বসাইতে পারবা, প্লেস করতে পারবো, অত বেশি ঝামেলার দরকার নাই। ওকে, এবার দেখো যে এখানে একটা কথা আছে যে অ্যাট্রোমেটিক রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রি, এটা আশা করি তোমরা একটু দেখে নেবা, ঠিক আছে। এই জিনিসটা বর্তমান সময়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অ্যাট্রোমেটিক রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রি, এই আর্ট, এটা দেখে নিও। এছাড়া আমরা হচ্ছে ফিশার সিলেন্ট হিসেবে স্পেশাল অ্যাপ্লিকেশন পাইতে পারি, ঠিক আছে, ফিশার সিলেন্ট আমরা পেতে পারি। এছাড়া দেখো যে মডিফাইড গ্লাস অ্যানোমার সিমেন্ট, মডিফাইড হচ্ছে দুই টাইপের আছে, সেটা হচ্ছে মেটাল মডিফাইড আর হচ্ছে রেসিন মডিফাইড। জাস্ট শুধু নামগুলো পড়তে হবে আর কিছুই না। মেটাল মডিফাইডে কী পড়বে, মেটাল মডিফাইডের হচ্ছে দুইটা মেথডে আসলে আমরা বেশি পাচ্ছি আর কি, এমপ্লয়েড হচ্ছে, একটা হচ্ছে মিরাকেল মিক্স, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে কেটাক সিলভার, মিরাকেল মিক্স আর কেটাক সিলভার। ওকে, তাহলে মিরাকেল মিক্স এবং কেটাক সিলভার, ওকে, এগুলো তেমন একটা জানার দরকার নাই। এবং পরবর্তী আমরা দেখি যে রেজিন বেস্টের মধ্যে যে রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে 1, 3 এবং হচ্ছে 5 নম্বর ক্যাভিটির জন্য ইউজ করা যায়, বেজ লাইন হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। আর এই হচ্ছে মেইন কথাগুলো, এগুলো অত বেশি তোমাদের জানার দরকার নেই ইনশাল্লাহ। তো দেখো, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, এতটুকু পড়লেই আশা করি হয়ে যাবে। হ্যাঁ, তো একটু কঠিন লাগতে পারে প্রথম প্রথম, একটু ক্লাস করলে, বই পড়লে, টিচারের ক্লাস শিখলে ইনশাল্লাহ আরও বেশি ইজি হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।